এখন আসো তাহলে শ্বসনতন্ত্র শেষ, এবার আসো রেচনতন্ত্র। তাহলে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এর পাশাপাশি হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের অতিরিক্ত বা আনুষঙ্গিক বা কিছু সহকারী রেচন অঙ্গও থাকে, অর্থাৎ এই অতিরিক্ত বা আনুষঙ্গিক বা সহকারী রেচন অঙ্গগুলোও তোমার কি করে, কিছু পরিমাণ হচ্ছে তোমার বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। এগুলার নাম আছে ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। তাহলে ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এগুলোর নাম হচ্ছে আমরা একটা চমৎকার ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ধরো তোমার ক্রাশ আছে, তোমার ক্রাশ হচ্ছে একটু মোটা, ঠিক আছে, তোমার ক্রাশ হচ্ছে একটু মোটা, এই জন্য হচ্ছে যে সে একটু ইনসিকিউর ফিল করে যে আমি একটু মোটা মানুষ, আমার এনে হাসাহাসি করে। সো তুমি তোমার ক্রাশকে পটানোর জন্য বলতেছো যে বাবু ইউ আর নট ফ্যাট বাট কিউট, মানে তুমি বলতেছো যে আরে তুমি মোটা না, তুমি আসলে কিউট। এটা তুমি কি বলতেছো যে বাবু ইউ আর নট ফ্যাট বাট কিউট। তো ইউতে হচ্ছে ইউরিকোস গ্রন্থি, ইউতে কি ইউরিক্রোস গ্রন্থি, নটতে হচ্ছে নেফ্রোসাইট, ফ্যাটতে হচ্ছে ফ্যাট বডি বা ইউরেট কোষ, ফ্যাট বডির আরেকটা নাম হচ্ছে ইউরেট কোষ, আর কিউটতে হচ্ছে কিউটিকল। তাহলে এই চারটা হচ্ছে তোমার আনুষঙ্গিক বা সহকারী রেচন অঙ্গ, অর্থাৎ এইগুলোর মাধ্যমেও সামান্য পরিমাণে বর্জ্য পদার্থ বের হয়। এর মধ্যে আমি একটু বলে দিই, ঘাসফড়িংয়ের যে ইউরিকোস গ্রন্থি, এটা হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের একটা গ্রন্থি আছে যেটা দেখতে হচ্ছে একটা মাশরুমের মতো। তো পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে হচ্ছে তোমার কি থাকে, মাশরুম গ্রন্থিতে হচ্ছে তোমার ইউরিকোস গ্রন্থি অবস্থান করে। ইউরিকোস গ্রন্থি কি করে, কিছু পরিমাণে হচ্ছে ইউরিক অ্যাসিড সঞ্চয় করে রাখে, ইউরিক অ্যাসিড সঞ্চয় করে রাখে, এবং এটা হচ্ছে সঙ্গমের সময়, যৌন মিলনের সময় শুক্রাণু বের হওয়ার টাইমে, তখন শুক্রাণুর পাশাপাশি হচ্ছে তোমার ইউরিকোস গ্রন্থি থেকে কিছু ইউরিক অ্যাসিডও বের হয়ে যায়, এই জন্য এটাকে একটা রেচন অঙ্গ হিসেবে ধরা হয়। নেফ্রোসাইট কি, নেফ্রোসাইট হচ্ছে তোমার ওই যে ঘাসফড়িংয়ের যে হিমোসিল, একটু আগে পড়াইছি, হিমোসিলের যে রক্ত, হিমোলিম্ফ বলা হয়, হিমোলিম্ফ থেকে বর্জ্য পদার্থ শোষণ করে এবং পরবর্তীতে এটা বের করে দেয় নেফ্রোসাইট। ফ্যাট বডি বা ইউরেট কোষ, আচ্ছা এটাকে ফ্যাট বডি কেন বলা হয়, কারণ এই কোষগুলো হচ্ছে চর্বি জমা করে রাখে। ঘাসফড়িংয়ের কিছু স্পেশাল কোষ আছে, যে স্পেশাল কোষগুলো হচ্ছে তোমার কি করতেছে, চর্বি জমা করে রাখতেছে, এবং এখানে চর্বির পাশাপাশি হচ্ছে তোমার শর্করা এবং আমিষ, এগুলোও জমা থাকে। তাহলে চর্বি, শর্করা, আমিষ এগুলো জমা রাখার পাশাপাশি এখানে কিছু পরিমাণ হচ্ছে ইউরেট লবণ থাকে, কিছু পরিমাণে হচ্ছে ইউরেট লবণ থাকে, ইউরেট লবণও জমা করে রাখে, এই জন্য এটার নাম দিছে হচ্ছে ইউরেট কোষ। বাট এখানে আবার চর্বি জমা থাকে বলে এগুলোরে ফ্যাট বডি সেল বা চর্বি কোষও বলা হয়। আচ্ছা, এরপরে আসা হচ্ছে কিউটিকল। কিউটিকলের কাহিনীটা হচ্ছে ঘাসফড়িংয়ের একটা স্পেশাল ধরনের কোষ আছে যেগুলো হচ্ছে অ্যামিবার মতো আকৃতি সম্পন্ন, অ্যামিবার মতো আকৃতি সম্পন্ন স্পেশাল কিছু কোষ আছে যেগুলোরে বলা হয় অ্যামিবোসাইট, যেগুলোরে বলা হয় অ্যামিবোসাইট। তো এই অ্যামিবোসাইটগুলো কি করে, এই অ্যামিবোসাইটগুলো হচ্ছে ঘাসফড়িংয়ের যে রক্ত আছে, ঠিক আছে, ঘাসফড়িংয়ের যে রক্ত বা হিমোলিম্ফ, সেখান থেকে হচ্ছে বর্জ্য পদার্থ শোষণ করে, বর্জ্য পদার্থ শোষণ করে এটা হচ্ছে ঘাসফড়িংয়ের বাইরের যে আবরণটা সেটা কিন্তু কিউটিকল নির্মিত। তাহলে সেই অ্যামিবোসাইট কোষগুলো হচ্ছে হিমোলিম্ফ থেকে, কারণ আমরা একটু আগে পড়ছি ঘাসফড়িংয়ের রক্তকে কি বলে, হিমোলিম্ফ বলে। তাহলে হিমোলিম্ফ থেকে রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ, মেইনলি হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডগুলো শোষণ করে তারা হচ্ছে ঘাসফড়িংয়ের যে ত্বকের যে কিউটিকল আবরণ আছে, সেই ত্বকের কিউটিকল আবরণের ঠিক নিচে হচ্ছে জমা করে রাখে। তো পরবর্তীতে যখন ঘাসফড়িংয়ের আবরণ মোচন হয়, আমরা কিন্তু পড়বো একটু পরে যে ঘাসফড়িং শিশু অবস্থায় যখন ঘাসফড়িং থাকে এটাকে নিম্ফ বলে। তো এই নিম্ফগুলা কিন্তু খোলস মোচন করে, খোলস পাল্টায় পাল্টায় কিন্তু সে বড় ঘাসফড়িংয়ে পরিণত হয়। সো কিউটিকল, খোলসে কিউটিকল থাকে। সো এই অ্যামিবোসাইট কোষগুলা কি করে, রেচন পদার্থগুলারে খোলসের কিউটিকলের নিচে জমা রাখে। তো পরবর্তীতে যখন ঘাসফড়িংগুলা খোলস পাল্টায়, সেই খোলস পাল্টানোর সময় এগুলা কিউটিকলের সাথেও সেই বর্জ্য পদার্থগুলা বের হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে কিউটিকলও হচ্ছে তোমার এক্সট্রা রেচন অঙ্গ হিসেবে কাজ করতেছে, মানে এর মাধ্যমেও খোলস মোচনের সময় কিছু বর্জ্য পদার্থ বের হয়। ঠিক আছে, তাহলে 4 ধরনের হচ্ছে তোমার সহকারী রেচন অঙ্গ আছে। বাট প্রধান রেচন অঙ্গের নাম কি, ম্যালপিজিয়ান নালিকা। ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার MCQ ফর মেডিকেল অ্যাডমিশন। আমাদের এই ক্লাসগুলো করলে কিন্তু বেসিক টু প্রো কাভার হবে, একাডেমিক কাভার হবে, অ্যাডমিশন সবই কিন্তু কাভার হবে। সো 5 স্টার এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য। যে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এটা কি আবিষ্কার করেন, মার্সেলো ম্যালপিজি নামক একজন ইতালীয় চিকিৎসক। মার্সেলো ম্যালপিজি নামক একজন ইতালীয় চিকিৎসক 1669 সালে সর্বপ্রথম এই নালী আবিষ্কার করেন। আচ্ছা, এই ম্যালপিজিয়ান নালিকা কোথায় থাকে এটা একটু ইম্পর্টেন্ট। এই ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে তোমার, আমি একটু বলি, এই যে ফিল করো, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন।
এটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালী বা মেসেন্টেরন, আর এটা হচ্ছে তোমার পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে তুমি একটু খেয়াল করো, ঘাসফড়িংয়ের মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর যে সংযোগস্থল, মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী, বলো তো পশ্চাৎ পৌষ্টিক নালীর প্রথম অংশের নাম কি ঘাসফড়িংয়ের? ইলিয়াম, পড়াইছি না? পার্ট 1 ক্লাসে দেখবা, পার্ট 1 ক্লাসে দেওয়া আছে, ন্যানোবায়োলজি কোর্সের পার্ট 1 ক্লাসে এটা পড়াইছি, ইলিয়াম। তাহলে ঘাসফড়িংয়ের মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর যে প্রথম পার্ট ইলিয়াম, এই দুইটার সংযোগস্থলে সুতার মতো হলুদ বর্ণের প্রায় 100টা তোমার হচ্ছে সুতার মতো হলুদ বর্ণের প্রায় 100টা হচ্ছে নালী থাকে। এটারই তোমার নাম দেওয়া হয়েছে ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এই যে দেখো এক একটা সিঙ্গেল নালী এরকম বড় হয়, এটাকেই তোমার বলা হয় ম্যালপিজিয়ান টিউব বা ম্যালপিজিয়ান নালিকা। প্রায় 100টা হলুদ বর্ণের এরকম ম্যালপিজিয়ান নালিকা থাকে। ঠিক আছে, তাহলে মধ্য পৌষ্টিক নালী আর পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা অবস্থান করে। আচ্ছা, এখন এক একটা ম্যালপিজিয়ান নালিকা তোমার হচ্ছে 25 মিলিমিটার লম্বা, প্রায় 25 মিলিমিটার হচ্ছে তোমার লম্বা, 25 মিলিমিটার লম্বা, এবং হচ্ছে যে প্রস্থে হচ্ছে প্রায় 1 মিলিমিটার হচ্ছে পুরু আর কি। বুঝতেই পারতেছো এগুলো অনেক লম্বা কিন্তু অনেক কম পুরু কিন্তু। তাহলে 25 মিলিমিটার লম্বা এবং মাত্র হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে তোমার পুরু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে হলুদ বর্ণের মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থান করে, এটা প্রায় 100টা এবং এগুলো হচ্ছে 25 মিলিমিটার লম্বা এবং 1 মিলিমিটার হচ্ছে পুরু। এখন এই যে ঘাসফড়িংয়ের এই যে ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকাটা কি নলের মতো না? তাহলে প্রত্যেকটা নলের ভিতরে কি একটা ফাঁকা জায়গা আছে না? ধরো এই যে এটা হচ্ছে নল, তাহলে এই যে নলের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, এটা যদি প্রস্থচ্ছেদ করি, একটা নলকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, বাইরে থেকে দেখলে কিন্তু এই যে এরকম একটা বৃত্তের মতো একটা অংশ দেখতে পাবো, যার মধ্যে কিন্তু এই যে এইটুকু জায়গা হচ্ছে ফাঁকা। তাহলে ম্যালপিজিয়ান নালিকার মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে তোমার বলা হয় লুমেন। কি বলা হয়? এই ফাঁকা জায়গাটাকে তোমার বলা হয় লুমেন। ওকে, এখন এই লুমেন তো ফাঁকা জায়গা, তাহলে তোমরা কি খেয়াল করছো যে ঘাসফড়িংয়ের যে ম্যালপিজিয়ান নালিকা, তাহলে দেখো সেই ম্যালপিজিয়ান নালিকার যে প্রাচীরটা বা যে দেয়ালটা, সেটা এক স্তর বিশিষ্ট হচ্ছে তোমার কোষ দ্বারা হচ্ছে গঠিত, এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ দ্বারা হচ্ছে গঠিত। তাহলে দেখছো ম্যালপিজিয়ান নালিকার যে প্রাচীরটা সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ দ্বারা হচ্ছে গঠিত। এখন সেই এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষের বাইরের দিকে হচ্ছে তোমার বেসমেন্ট মেমব্রেন থাকে, বাইরের দিকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা বেসমেন্ট পর্দা থাকে, এবং ভিতরের দিকে দেখো অসংখ্য সূক্ষ্ম চুলের মতো, অসংখ্য সূক্ষ্ম ছোট ছোট চুলের মতো দেখতে একটা স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এটাকে কি বলা হয়? মাইক্রোভিলাই। আমরা পড়ছি না যে ক্ষুদ্রান্তে কি থাকে? ভিলাই থাকে। দেখো ক্ষুদ্রান্তে কি থাকে? ভিলাই থাকে। তো ভিলাইগুলা কিন্তু একটু সাইজে বড়, কিন্তু এগুলা কিন্তু ভিলাইয়ের থেকে সাইজে অনেক ছোট। সো অনেক ছোট হওয়ার কারণে এগুলারে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো শব্দটার মানে হচ্ছে ছোট, মাইক্রো। তো মাইক্রো মানে হচ্ছে ছোট, তাহলে এগুলো ভিলাইয়ের থেকে সাইজে অনেক ছোট বলে এগুলারে বলা হয় মাইক্রোভিলাই। দ্যাট মিনস তাহলে ঘাসফড়িংয়ের ম্যালপিজিয়ান নালিকার প্রাচীরটা হচ্ছে এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত, সেটার বাইরের দিকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা বেসমেন্ট পর্দা থাকে বাইরের দিকে, আর ভিতরের দিকে দেখো অসংখ্য সূক্ষ্ম ছোট চুলের মতো একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা বর্ডার তৈরি করছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ব্রাশ বর্ডার। খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভিতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই দিয়ে গঠিত একটা বর্ডার তৈরি হয়েছে, যেটা দেখতে কিন্তু অনেকটা দাঁত মাজার ব্রাশের মতো। দাঁত মাজার ব্রাশে দেখবা যে দেখতে কিন্তু অনেকটা এরকম না, দাঁত মাজার ব্রাশের মতো, এই জন্য এগুলোরে বলা হয় ব্রাশ বর্ডার। খুবই ইম্পর্টেন্ট। তাহলে ম্যালপিজিয়ান নালিকার ভিতরের দিকে মাইক্রোভিলাই দ্বারা গঠিত বৈশিষ্ট্যপূর্ণ যে বর্ডারটা দেখতে অনেকটা ওই যে দাঁত মাজার ব্রাশের মতো, এই জন্য এটারে বলা হয় ব্রাশ বর্ডার। এই যে দেখো ব্রাশের মতো, এই জন্য এটারে বলা হয় ব্রাশ বর্ডার। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো এই যে ঘাসফড়িংয়ের যে ম্যালপিজিয়ান নালিকা, সেই ম্যালপিজিয়ান নালিকার হচ্ছে আবার দুইটা প্রান্ত আছে। একটা প্রান্ত দেখো উন্মুক্ত, দেখো একটা প্রান্ত হচ্ছে তোমার উন্মুক্ত আর আরেকটা প্রান্ত হচ্ছে তোমার বদ্ধ। তাহলে উন্মুক্ত বা খোলা যে প্রান্তটা, মানে উন্মুক্ত প্রান্তটা এটা কিসের মধ্যে থাকে? উন্মুক্ত প্রান্তটা হচ্ছে তোমার হিমোসিলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। দ্যাট মিনস এই উন্মুক্ত প্রান্তটা হচ্ছে এখানে হচ্ছে হিমোসিল আছে ঘাসফড়িংয়ের। আর বলতো হিমোসিলের ভিতরে কি থাকে? হিমোলিম্ফ থাকে। তাহলে ঘাসফড়িংয়ের ম্যালপিজিয়ান নালিকার দুইটা প্রান্ত থাকে, এর মধ্যে উন্মুক্ত বা মুক্ত যে প্রান্তটা, সেই মুক্ত প্রান্তটা হচ্ছে তোমার হিমোসিলের হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আর যে বদ্ধ প্রান্ত যেটা দেখো, বদ্ধ প্রান্তটা এটা কি? পৌষ্টিক নালী না? তাহলে বদ্ধ প্রান্তটা দেখো তোমার পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত। তাহলে ব্যাপারটাকে ফিল করছো? তাহলে বদ্ধ প্রান্তটা হচ্ছে তোমার পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত, আর মুক্ত প্রান্তটা হচ্ছে হিমোসিলের হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, ঠিক আছে।
এখন আসো এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তাহলে এই যে অলরেডি ছবিটাই বড় করে দেখাইছি, ঠিক আছে? এই যে ব্রাশ বর্ডার দেখছো, আরো সুন্দর করে বোঝা যাচ্ছে, দাঁত মাজার ব্রাশের মতো ব্রাশ বর্ডার। ওকে, এখন আসো হচ্ছে তাহলে আমরা একটু এখন এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে দুইটা প্রান্ত, একটা হচ্ছে উন্মুক্ত প্রান্ত, এই যে এটা হচ্ছে তোমার উন্মুক্ত প্রান্ত, যেটা হচ্ছে হিমোসিলের হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তাহলে এই প্রান্তটা হচ্ছে হিমোলিম্ফের মধ্যে, যেই জন্য উপরে লেখাও আছে হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আর এই যে বদ্ধ যে প্রান্তটা দেখছো, বদ্ধ প্রান্তটা হচ্ছে তোমার পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত, এই যে এটা হচ্ছে পৌষ্টিক নালী লেখাই আছে, এই যে এই জিনিসটা আর কি। যদি তারপরে বুঝতে সমস্যা হয় দেখো, এই যে বদ্ধ প্রান্তটা পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত আর খোলা প্রান্তটা হিমোসিলের হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় আছে। ওকে, তাহলে এটা হচ্ছে খোলা প্রান্তটা আর এটা হচ্ছে ওই যে বদ্ধ প্রান্ত যেটা পৌষ্টিক নালীর মধ্যে উন্মুক্ত। আচ্ছা, এখন এই যে খোলা প্রান্তটা যেটা হচ্ছে হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, সেটা হচ্ছে হিমোলিম্ফ থেকে 3 ধরনের পদার্থ শোষণ করে। কি কি শোষণ করে? পানি শোষণ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর পটাশিয়াম ইউরেট শোষণ করে। তাহলে খোলা প্রান্তটা শোষণক্ষম অঞ্চল, মানে এটা হচ্ছে শোষণ করে, দেখছো? এই জন্য বলা হচ্ছে প্রান্তীয় শোষণক্ষম অঞ্চল, অর্থাৎ এরা হিমোলিম্ফ থেকে 3টা জিনিস শোষণ করতেছে, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম ইউরেট শোষণ করে ভিতরে নিয়ে গেছে ম্যালপিজিয়ান নালিকার ভিতরে। পরবর্তীতে ম্যালপিজিয়ান নালিকার ভিতরে হচ্ছে কিছু এনজাইম আছে, সেই এনজাইমের ক্রিয়ার কারণে এগুলো নিজেদের মধ্যে মোটামুটি বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানিতে কনভার্ট হয়, সাথে ইউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে কি কি? এগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া টিক্রিয়া করে এনজাইমের কারণে পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং সাথে হচ্ছে ইউরিক অ্যাসিড তৈরি করে। তো এর মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এগুলো কিন্তু ঘাসফড়িংয়ের কাজে লাগে। সো এগুলো কি হয়, এগুলো পরবর্তীতে ম্যালপিজিয়ান নালিকা থেকে আবার বাইরে হিমোলিম্ফে চলে যায়, বুঝতেই পারতেছো এটা কিন্তু হিমোলিম্ফ। তাহলে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানিগুলো পরবর্তীতে আবার ম্যালপিজিয়ান নালিকা থেকে ক্ষরণ হয়, ক্ষরণ হয়ে আবার বাইরে কোথায় চলে যায়? হিমোলিম্ফে চলে যায়। এই জন্য এই অঞ্চলটাকে তোমার বলা হচ্ছে ক্ষরণশীল অঞ্চল, ক্ষরণশীল অঞ্চল, অর্থাৎ এখান থেকে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি ক্ষরণ হয়ে আবার হিমোলিম্ফে চলে যাচ্ছে, কারণ এগুলো বডির জন্য দরকার। আর এই যে ইউরিক অ্যাসিড তৈরি হয়েছে, ইউরিক অ্যাসিডটাই কিন্তু অ্যাকচুয়ালি বর্জ্য পদার্থ। তো সেই ইউরিক অ্যাসিডটা কি হলো? সেই ইউরিক অ্যাসিডটা এই যে বদ্ধ যে প্রান্তটা যেটা হচ্ছে তোমার পৌষ্টিক নালীর মধ্যে আছে, তাহলে সেই বদ্ধ প্রান্তটা পৌষ্টিক নালীর ভিতরে হচ্ছে ইউরিক অ্যাসিডটাকে মুক্ত করে দেয়। তো পরবর্তীতে সেই ইউরিক অ্যাসিডটাই কঠিন মল হিসেবে তোমার আস্তে আস্তে তোমার ওই যে রেকটাম বা মলাশয় হয়ে পায়ুছিদ্র পথে বাইরে বের হয়ে যায়। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে বাইরের প্রান্তটা 3টা জিনিসটা শোষণ করছে, করে এখানে এনজাইমের একটা কাহিনী করে এটা পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং ইউরিক অ্যাসিডে কনভার্ট করছে। এর মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এটা হিমোলিম্ফে আবার চলে গেছে, ক্ষরণ হয়েছে এখান থেকে, এই জন্য এটা বলা হয় ক্ষরণশীল অঞ্চল। আর লাস্টে আলটিমেটলি যে বর্জ্য পদার্থটা থাকে যেটাকে আমরা বলতেছি ইউরিক অ্যাসিড, সেটা হচ্ছে বদ্ধ প্রান্তের মাধ্যমে পৌষ্টিক নালীতে চলে গেছে। পরবর্তীতে ইউরিক অ্যাসিডটাই তোমার শক্ত মল হিসেবে ওই পায়ুছিদ্র দিয়ে আস্তে আস্তে দেহের বাইরে বের হয়ে যায়। এটা হচ্ছে ঘাসফড়িংয়ের হচ্ছে রেচনতন্ত্রের কাজ, রেচন প্রক্রিয়া। আর রেচন প্রক্রিয়া কাকে বলে যদি পরীক্ষায় আসে, যে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে দেহের বাইরে বের করে দেওয়াটাই হচ্ছে তোমার রেচন প্রক্রিয়া। আসতে পারে সৃজনশীলের কতে আসতে পারে যে রেচন প্রক্রিয়া কাকে বলে, তাহলে বলবা যে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বাইরে বের করে দেওয়া। তাহলে এখানে 2-3টা ওয়ার্ড মনে রাখলেই হবে, আমিষ জাতীয় খাদ্য আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তাহলে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়াটাই রেচন প্রক্রিয়া। যদি সংজ্ঞা আসে ইজি, 2টা ওয়ার্ড মনে রাখলে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এবার আসো ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার সংবেদী অঙ্গ, ঠিক আছে? তাহলে ঘাসফড়িংয়ের যদি আমরা এখন সংবেদী অঙ্গগুলো যদি একটু পড়ার চেষ্টা করি, তাহলে প্রথমে আসো হচ্ছে আলোক সংবেদী অঙ্গ। আচ্ছা, সংবেদী অঙ্গ কি? সংবেদী অঙ্গ হচ্ছে ঘাসফড়িংয়ের দেহে কিছু কিছু অঙ্গ আছে যারা বাইরের থেকে হচ্ছে তোমার উদ্দীপনা, যারা বাইরের পরিবেশ থেকে হচ্ছে তোমার উদ্দীপনা দেহের ভিতরে হচ্ছে তোমার নিয়ে আসছে, মস্তিষ্কে প্রেরণ করছে, এটাই তোমার বলা হয় সংবেদী অঙ্গ, বুঝছো? তাহলে বাইরের পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা, এখন উদ্দীপনাগুলো কীরকম? তাপ, চাপ, স্পর্শ, অনুভূতি, যে কোনো কিছু। তাহলে যে কোনো উদ্দীপনা হচ্ছে বাইরে থেকে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এগুলো হচ্ছে মস্তিষ্কে প্রেরণ করে। কোথায় প্রেরণ করে? মস্তিষ্কে প্রেরণ করে। এই জন্য এগুলোরে তোমার বলা হয় সংবেদী অঙ্গ। আচ্ছা, তাহলে এখন ঘাসফড়িংয়ে বেশ কয়েকটা সংবেদী অঙ্গ আছে। এর মধ্যে হচ্ছে আলোক সংবেদী অঙ্গ আছে, স্পর্শ সংবেদী অঙ্গ আছে, গন্ধ সংবেদী অঙ্গ আছে, স্বাদ সংবেদী হচ্ছে অঙ্গ আছে, তাপ সংবেদী অঙ্গ আছে এবং শ্রবণ সংবেদী হচ্ছে অঙ্গ আছে, ঠিক আছে? এর মধ্যে এই যে
আলোক সংবেদী যে অঙ্গগুলো আছে সেগুলো হচ্ছে মস্তকে বিদ্যমান পুঞ্জাক্ষী এবং ওসিলি। আমরা পড়ছি কিন্তু ঘাসফড়িংয়ের যে চোখটা, যৌগিক যে চক্ষুটা, এটারে তোমার কি বলা হয়? পুঞ্জাক্ষী বলা হয়। তাহলে ঘাসফড়িংয়ের যৌগিক চক্ষুটাকে আমরা কি বলতেছি? পুঞ্জাক্ষী বলতেছি। আর এর পাশাপাশি কিন্তু ঘাসফড়িংয়ের সরল চক্ষু থাকে। যৌগিক চক্ষুর পাশাপাশি ঘাসফড়িংয়ে হচ্ছে তোমার সরল চক্ষু থাকে। এই সরল চক্ষুকে তোমার হচ্ছে ওসিলি বলা হয়। ওকে, তাহলে এই পুঞ্জাক্ষী এবং ওসিলি কি করে? আলোক অনুভূতি হচ্ছে তোমার বহন করে মস্তিষ্কে প্রেরণ করে, ফলে ঘাসফড়িং হচ্ছে দেখতে পায়। এই জন্য এগুলো বলা হচ্ছে আলোক সংবেদী অঙ্গ। এবার আসো স্পর্শ সংবেদী অঙ্গ। স্পর্শ সংবেদী অঙ্গের এক্সাম্পল হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গে ব্রিসল এবং রোম থাকে, এগুলো হচ্ছে স্পর্শ অনুভূতি বহন করে মস্তিষ্কে প্রেরণ করে, এগুলোরে তোমার বলা হয় স্পর্শ সংবেদী অঙ্গ। গন্ধ সংবেদী অঙ্গ কোনগুলা? ওই যে ল্যাবিয়াল পাল্প আছে না, ল্যাবিয়াল পাল্প থাকে প্লাস হচ্ছে অ্যান্টিনা। মনে আছে ঘাসফড়িংয়ের যে অ্যান্টিনা কিন্তু স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গের অনুভূতি বহন করে। মনে করে দেখো, স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গের অনুভূতি বহন করে। সো ঘ্রাণ মানে কি? গন্ধ। তাহলে ওই যে অ্যান্টিনার রোমগুলো হচ্ছে তোমার গন্ধ বা ঘ্রাণ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। আবার স্বাদ সংবেদী অঙ্গ, এই স্বাদ সংবেদী অঙ্গ হিসেবে হচ্ছে যে তোমার ওই যে ম্যাক্সিলারি পাল্প আর ল্যাবিয়াল পাল্পের যে রোমগুলো আছে, সেই রোমগুলো কিন্তু স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। আমরা পড়ছি, মুখপাঙ্গ পড়ার সময় পড়ছি যে ম্যাক্সিলারি পাল্প এবং হচ্ছে তোমার ল্যাবিয়াল পাল্পের যে রোমগুলো, সেগুলো কিন্তু স্বাদ অনুভূতি বহন করে। স্বাদ। তাপ সংবেদী অঙ্গ হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের পা আছে না, সে পায়ের যে টার্সাস আছে, সে পায়ের প্রথম 3টা টার্সাসের গোড়ায় একটা প্যাড থাকে, প্লান্টুলি প্যাড। আর অ্যান্টিনার কিছু রোম হচ্ছে তোমার তাপ অনুভূতি বহন করে। আর শ্রবণ অনুভূতি হচ্ছে তোমার ওই যে শ্রবণ থলি বা টিম্পেনাম আছে না, আমরা পড়ছি কিন্তু। তাহলে সেই শ্রবণ থলি বা টিম্পেনাম আর তার পাশাপাশি হচ্ছে পায়ু সার্কিট যে কিছু রোম আছে, এই রোমগুলো হচ্ছে শ্রবণ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। তোমাকে আসলে এখান থেকে কিছুই পড়া লাগবে না, তোমাকে এই ছকটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি। এগুলো মেডিকেল, এইচএসসি, ভার্সিটি এমসিকিউ এর জন্য 5 স্টার। এখান থেকে আসলে প্রশ্ন আসবে কীরকম, আমি সিম্পলি বলি, ঘাসফড়িংয়ের অ্যান্টিনা রোম এটা কোন ধরনের সংবেদী অঙ্গ? গন্ধ বা ঘ্রাণ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। অথবা পরীক্ষা এইভাবে আসতে পারে যে ঘাসফড়িংয়ের গন্ধ সংবেদী অঙ্গ হচ্ছে নিচের কোনটা? এক্সাম্পল, জাস্ট এখানে নাম এবং এক্সাম্পল, এর বাইরে এখান থেকে কিছুই লাগবে না। এটা 5 স্টার, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বেসিক তো বুঝতেছই যে কোনো সংবেদী অঙ্গ পরিবেশ থেকে হচ্ছে একটা অনুভূতি বহন করে মস্তিষ্কে পাঠায়, এটাই, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে যেটা শ্রবণ সংবেদী অঙ্গ, তাহলে এটা হচ্ছে তোমার শ্রবণ অনুভূতি বা শ্রবণ উদ্দীপনা হচ্ছে বাইরে থেকে মস্তিষ্কে পাঠাচ্ছে, দ্যাটস ইট। তাহলে এগুলোর নাম এবং হচ্ছে এক্সাম্পলগুলো 5 স্টার আসবেই পরীক্ষায়। ঠিক আছে, মেডিকেল এমসিকিউ, এইচএসসি এমসিকিউ আর হচ্ছে তোমার ভার্সিটি এমসিকিউ তা আসবেই। আচ্ছা, এখন আসো, বল এই জিনিসটা কি? তোমাদেরকে এখন একটা চমৎকার জিনিস নিয়ে আসছি, তোমরা দেখে ভাবতেছো ভাইয়া এটা কি? এটা একটা মাছির ছবি, বাট একটা মাছির খুব কাছ থেকে তোলা ছবি। এবং এই ছবিটায় তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এই যে মাছির দেহের মস্তকের পৃষ্ঠভাগে এই যে উত্তল মানে কি? বাইরের দিকে বাঁকানো উত্তল, কিডনির মতো দেখতে অনেকটা, উত্তল বৃক্ক আকৃতির এই যে অসংখ্য হচ্ছে যে তোমার ছোট ছোট চোখের মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমার পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আইস। তাহলে মাছিতেও কিন্তু পুঞ্জাক্ষী আছে, কারণ মাছি কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে, তাহলে এই যে দেখো, তাহলে যে কোনো পতঙ্গ, এটা ঘাসফড়িংয়ের ছবি না, বাট আমি আশা করি তোমরা বুঝতেছো যে তাহলে যে কোনো পতঙ্গ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হচ্ছে তোমার মস্তকের পৃষ্ঠভাগের দুই পাশে বড় বৃন্তহীন উত্তল মানে হচ্ছে বাইরের দিকে বাঁকানো, দেখো এই যে উত্তল লেন্সের মতো, পড়ছি না 9 10-এ, এই যে উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সের মতো মানে উত্তল বৃক্কের মতো, কিডনির মতো উত্তল বৃক্কের মতো বড় পৃষ্ঠভাগের দুই পাশে হচ্ছে যে যৌগিক চোখ থাকে, সেই যৌগিক চোখটাকেই তোমার বলা হয় পুঞ্জাক্ষী। সেই যৌগিক চোখটাকেই তোমার কি বলা হচ্ছে ভাইয়া? এই যৌগিক চোখটাকেই তোমার বলা হচ্ছে পুঞ্জাক্ষী। আচ্ছা, পুঞ্জাক্ষী কেন এটাকে যৌগিক চোখ বলা হচ্ছে? কারণ খেয়াল করে, এক একটা চোখ অসংখ্য ছোট ছোট চোখের সমন্বয়ে গঠিত। দেখো, দেখেই বুঝতেছো অসংখ্য ছোট ছোট চোখ আছে এখানে, অসংখ্য ছোট ছোট হচ্ছে তোমার চোখের সমন্বয়ে এক একটা চোখ গঠিত বলে এগুলারে তোমার যৌগিক চোখ বা পুঞ্জাক্ষী বলা হচ্ছে। ইংলিশে তোমার বলা হয় কম্পাউন্ড আইস। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক চোখ, মানে অনেকগুলো ছোট ছোট চোখের সমন্বয়ে গঠিত, এই জন্য এগুলারে যৌগিক চক্ষু বা কম্পাউন্ড আইস বলা হয়। ঠিক আছে, ওকে। এই যে এবার আসো, তাহলে এই ছবিটা দেখার আগে আমরা একটু এইগুলা দেখে নেই। তাহলে দেখো, তাহলে ঘাসফড়িংয়ের যে প্রত্যেকটা যে পুঞ্জাক্ষী আছে, তাহলে প্রত্যেকটা পুঞ্জাক্ষী হচ্ছে প্রায় 2000, খুবই 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 ইম্পর্টেন্ট, তাহলে প্রায় 2000 ষড়ভুজাকার ওমাটিডিয়া নিয়ে গঠিত। আর এগুলাকে এক বচনে তোমার বলা হয় ওমাটিডিয়াম, আর বহু বচনে বলা হয় ওমাটিডিয়া। তাহলে এক বচনে এগুলারে কি বলা হচ্ছে? ওমাটিডিয়াম, আম লাস্টে ম আছে, ওমাটিডিয়াম।
এটা হচ্ছে এক বচনে, তাহলে এক বচনে ওমাটিডিয়াম, আর বহু বচনে হচ্ছে ওমাটিডিয়া বলা হয়। তো ঘাস ফড়িংয়ের এক একটা পুঞ্জাক্ষী প্রায় 2000 ষড়ভুজাকৃতির ওমাটিডিয়া নিয়ে হচ্ছে গঠিত, এবং এই কারণেই ওমাটিডিয়ামকেই বলা হয় পুঞ্জাক্ষীর গঠন এবং কার্যগত একক। এখন আসো, ঘাস ফড়িংয়ের এই পুঞ্জাক্ষী কোথায় অবস্থান করে একটু আগে বুঝাইছি, মস্তকের দুই পাশে, পৃষ্ঠদেশের দুই পাশে বড় বৃন্তহীন বৃক্কাকার উত্তল লেন্সের মতো দেখতে হচ্ছে তোমার পুঞ্জাক্ষী হচ্ছে অবস্থান করে। আচ্ছা, আর এক একটা পুঞ্জাক্ষী হচ্ছে প্রায় 2000 ষড়ভুজাকার হচ্ছে তোমার ওমাটিডিয়া দিয়ে গঠিত, যেটাকে এক বচনে বলা হয় ওমাটিডিয়াম। তাহলে একবার মেডিকেল অ্যাডমিশন একটা চমৎকার প্রশ্ন আসছে, এটা একটু সাথে সাথে আমি অ্যাডমিশনের দুই একটা প্রশ্ন বলে দিই বেসিক ক্লিয়ারের পাশাপাশি। সেটা হচ্ছে তাহলে ঘাস ফড়িংয়ের টোটাল কয় জোড়া হচ্ছে তোমার ওমাটিডিয়া আছে, মানে সরি কয় জোড়া বলতেছি, টোটাল কয়টা ওমাটিডিয়া আছে বলো তো? এটা অনেকেই ভুল করছে, ওই যে বইয়ে আছে যে প্রত্যেক পুঞ্জাক্ষী হচ্ছে 2000 ওমাটিডিয়া নিয়ে গঠিত, তো পোলাপাইন তো 2000 দেখাইছে। আর প্রশ্ন আসছে কি টোটাল কয়টা ওমাটিডিয়া আছে ঘাস ফড়িংয়ে? তো ঘাস ফড়িংয়ে পুঞ্জাক্ষী আছে 2টা, তো প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে যদি ভাই 2000 করে ওমাটিডিয়া থাকে, তাহলে 2টা পুঞ্জাক্ষী মিলায় টোটাল কয়টা ওমাটিডিয়া আছে? 4000, 2 দুগুণে 4000। এই সিম্পল জিনিসটা কিন্তু মেডিকেলে অনেকে ভুল করছে, ওই যে বুঝে পড়ে না, প্রশ্ন দেখে না, ঠিক আছে, এই কারণে ভুল করছে। তাহলে টোটাল ওমাটিডিয়া আছে 4000, প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়া আছে 2000 করে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিঙ্গেল ওমাটিডিয়া। এখন এই জিনিসটা যদি একটু ফিল করতে চাও, দেখো এই যে এটা হচ্ছে পুঞ্জাক্ষী, বাট পুঞ্জাক্ষীকে হচ্ছে আমরা ব্যবচ্ছেদ করছি, কাটলে দেখো এই যে এক একটা পুঞ্জাক্ষীর মধ্যে দেখো অসংখ্য তুমি ওমাটিডিয়া পাবা। এই যে দেখো, এটা একটা ওমাটিডিয়া, এটা একটা ওমাটিডিয়া, এটা একটা ওমাটিডিয়া। দেখছো ওরা কেমনে থাকে? দেখছো ওরা কিভাবে হচ্ছে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে এরকম 2000 ওমাটিডিয়া মিলে এক একটা পুঞ্জাক্ষী তৈরি করছে, ঠিক আছে? তাহলে পুঞ্জাক্ষী তৈরি করছে। এখন ঘাস ফড়িংয়ের যে পুঞ্জাক্ষী, সেই পুঞ্জাক্ষীর যে বাইরের যে আবরণটা, সেই বাইরের আবরণটা হচ্ছে তোমার কিউটিকল নির্মিত। এই যে এই আবরণটা মসৃণ, বা এই যে এই ছবিটা একটু ফিল করো তাহলে বুঝবে, এই যে বাইরের যে আবরণটা, এই বাইরের আবরণটা হচ্ছে তোমার কিউটিকল নির্মিত। তাহলে পুঞ্জাক্ষীর বাইরের যে আবরণটা, সেই বাইরের আবরণটা অনেক কিউট, মনে রাখবা, বাইরের আবরণটা অনেক কিউট মানে হচ্ছে কিউটিকল নির্মিত। আচ্ছা, তাহলে বলো তো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীর বাইরের আবরণটা যদি কিউটিকল দ্বারা নির্মিত হয়, তাহলে এটা তো একটা ওমাটিডিয়া। তাহলে বলো তো একটা ওমাটিডিয়ার যে বাইরের যে আবরণটা, এটাও কিউটিকল দ্বারা নির্মিত না? কারণ পুরাটা বাইরের আবরণ যদি ভাই কিউটিকল দ্বারা নির্মিত হয়, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ওমাটিডিয়ামের বাইরেরটাও তো ভাই কিউটিকল দ্বারাই তৈরি হবে, সেম জিনিস, কারণ এগুলো তো একই জিনিস, এগুলাই না অনেকগুলা একটার সাথে আরেকটা জোড়া লেগে হচ্ছে টোটাল বাইরের আবরণ তৈরি করছে। সো টোটাল বাইরের আবরণটা যেহেতু কিউটিকল দ্বারা তৈরি, তার মানে প্রত্যেকটা সিঙ্গেল ওমাটিডিয়ামের বাইরের এই জিনিসগুলাই আসলে কিউটিকল দ্বারা তৈরি, এবং এগুলাই আলটিমেটলি হচ্ছে টোটাল আবরণটা তৈরি করছে। ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝি, এখন আসো ওমাটিডিয়ামের গঠনে চলে যাই। তাহলে এই যে এটা হচ্ছে একটা ওমাটিডিয়াম, তাহলে দেখো, তাহলে একটা ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে কর্নিয়া। তাহলে ওমাটিডিয়ামের যেহেতু সবচেয়ে বাইরের আবরণটা হচ্ছে কর্নিয়া, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ওমাটিডিয়ামের বাইরের আবরণটা হচ্ছে স্বচ্ছ চাপা কিউটিকল দ্বারা গঠিত, এবং এই কিউটিকল দ্বারা গঠিত এই বাইরের আবরণটাকে এই জন্য বলা হচ্ছে কর্নিয়া। এবং এই কর্নিয়ার কাজ কি? ঘাস ফড়িংয়ের কর্নিয়াটা হচ্ছে আমাদের চোখের লেন্সের মতো কাজ করে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ঘাস ফড়িংয়ের এই চোখ মানে ওমাটিডিয়ামকে আসলে মানুষের চোখের সাথে কম্পেয়ার করে আসলে পড়ানো হয়েছে। এই জন্য মনে রাখবা যে ঘাস ফড়িংয়ের বাইরের যে আবরণটা কিউটিকল যুক্ত ওমাটিডিয়ামের বাইরের আবরণটা, তাহলে হচ্ছে এটা কর্নিয়া চাপা, ঠিক আছে? এবং এই জিনিসটা হচ্ছে তোমার কিসের মতো কাজ করতেছে? কিউটিকল নির্মিত, এটা হচ্ছে চোখের লেন্সের মতো কাজ করতেছে, খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, কর্নিয়ার নিচে চাপা এক জোড়া হচ্ছে তোমার কোষ আছে, এই যে কালো কালোগুলা। তাহলে কর্নিয়ার নিচে হচ্ছে তোমার চাপা এক জোড়া হচ্ছে তোমার কোষ আছে, সেই কোষগুলোকে তোমার বলা হয় কর্নিয়া জেন কোষ। সেই কোষগুলোকে কি বলা হয়? কর্নিয়া জেন কোষ। এই জেন কথাটা আসছে জেনেসিস থেকে। জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু উৎপন্ন করা, জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু প্রডিউস বা উৎপন্ন করা। তাহলে বুঝতেই পারতেছো, জেন মানে উৎপন্ন করা, কর্নিয়া মানে কর্নিয়া। তাহলে কর্নিয়া জেন মানে হচ্ছে এরা কর্নিয়া তৈরি করতেছে, সিম্পল হিসাব। দ্যাট মিনস এই যে কর্নিয়া জেন কোষের যে ক্ষরণ, সেই ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়, এই জন্য এগুলারে বলা হচ্ছে কর্নিয়া জেন কোষ, মানে এরা কর্নিয়া জেনেসিস করতেছে। তাহলে কর্নিয়ার নিচে চাপা এক জোড়া হচ্ছে তোমার কর্নিয়া জেন কোষ হচ্ছে অবস্থান করে। আচ্ছা, এখন কর্নিয়াজেন যে কোষ, সেই কর্নিয়াজেন কোষের বাইরের দিকে চারটা, কর্নিয়াজেন কোষের বাইরের দিকে হচ্ছে তোমার চারটা ক্রিস্টালাইন কোন কোষ থাকে, যেগুলো হচ্ছে লম্বা। তাহলে এই যে দেখো, এগুলো যদি তোমার কর্নিয়াজেন কোষ হয়, এর বাইরে
চারদিকে হচ্ছে তোমার এরকম চারটা, এখানে দুইটা দেখতে পাচ্ছ, ওই পাশে আরো দুইটা আছে। তাহলে কর্নিয়াজেন কোষের বাইরে চারদিকে হচ্ছে তোমার চারটা লম্বা লম্বা তোমার হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই যে ক্রিস্টালাইন কোন কোষ, তাহলে এরা হচ্ছে কর্নিয়াজেন কোষের বাইরে চারদিকে হচ্ছে তোমার চারটা ক্রিস্টালাইন কোন কোষ অবস্থান করে। নাম শুনে বুঝতেছো যে ক্রিস্টালাইন কোন কোষের হচ্ছে ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন নামে একটা স্ট্রাকচার তৈরি হয়। তাহলে ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন নামে হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি হয়। তাহলে ক্রিস্টালাইন কোন জিনিসটা কি? কোন কোন কথাটার মানে হচ্ছে কোন আইসক্রিম। কোন আইসক্রিম খাইছো না? কোন আইসক্রিম দেখতে কি রকম? এরকম না, একটা কোন আইসক্রিম। তাহলে কোন কথাটা আসছে কোন কোন আইসক্রিম থেকে। তাহলে দেখো ক্রিস্টালাইন কোন দেখতে কিন্তু অনেকটা দেখো এই যে কোন আইসক্রিমের মতো, যে পিঙ্ক কালারের যে স্ট্রাকচারটা দেখতেছো দেখো, এটা দেখতে অনেকটা হচ্ছে কোন আইসক্রিমের মতো, এই জন্য এটারে তোমার নাম দিয়েছে হচ্ছে ক্রিস্টালাইন কোন। তাহলে ক্রিস্টালাইন কোন কোত্থেকে তৈরি হয়েছে? এর চারপাশে যে ক্রিস্টালাইন কোন কোষ আছে এগুলার ক্ষরণ থেকে হচ্ছে ক্রিস্টালাইন কোন তৈরি হয়েছে। আর এই ক্রিস্টালাইন কোনের কাজ কি? খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, অর্থাৎ এই ক্রিস্টালাইন কোনে হচ্ছে আলোর প্রতিসরণ হয়। তো প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে এরা হচ্ছে এক একটা ওমাটিডিয়ামে আলো প্রবেশে সাহায্য করে। তাহলে ক্রিস্টালাইন কোন এখানে প্রতিসরণ হয়ে এরা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে হচ্ছে আলো প্রবেশে সাহায্য করে। এটা হচ্ছে 5 স্টার। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা পারলাম। এবার আসো আইরিশ রঞ্জক আবরণ। আইরিশ রঞ্জক আবরণ হচ্ছে দেখো এই যে এটা যদি ক্রিস্টালাইন কোন কোষ হয়, তাহলে দেখো ক্রিস্টালাইন কোন কোষ চারপাশে কালো বর্ণের হচ্ছে তোমার রঞ্জক পদার্থ বহনকারী কিছু কোষ থাকে। দেখো ক্রিস্টালাইন কোন কোষের চারপাশে দেখো কালো কণিকা ধারণকারী হচ্ছে তোমার কিছু পর্দার মতো স্ট্রাকচার পাওয়া যায়, এগুলারই তোমার বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। তাহলে আইরিশ রঞ্জক আবরণী হচ্ছে তোমার কালো কণিকা বহনকারী হচ্ছে তোমার কিছু কোষ। এদের কাজ কি? এরা হচ্ছে তোমার দেখো এই যে ক্রিস্টালাইন কোন কোষকে চারদিক থেকে হচ্ছে ঘিরে রাখে, পর্দার মতো হচ্ছে ঘিরে রাখে, আইরিশ রঞ্জক আবরণ। আচ্ছা, এবার চলে আসো রেটিনুলার কোষ। রেটিনুলার কোষের কাজ কি ভাই? রেটিনুলার কোষ হচ্ছে দেখো এই যে রেটিনুলার কোষগুলো হচ্ছে বৃত্তাকারে অবস্থান করে, বৃত্তাকারে অবস্থিত 7 থেকে 8টা এরকম লম্বা আলোক সংবেদী কিছু কোষ আছে। এই কোষগুলোরে তোমার বলা হয় হচ্ছে রেটিনুলার কোষ। মানে ব্যাপারটা এরকম যে এক একটা রেটিনুলার কোষ দেখতে মনে করো আমার এই কলমের মতো, তাহলে এরকম 7 থেকে 8টা রেটিনুলার কোষ হচ্ছে বৃত্তাকারে অবস্থান করে, যে এরকম। তাহলে এরকম 7 থেকে 8টা রেটিনুলার কোষ এরকম বৃত্তাকারে অবস্থান করে। তাহলে আইরিশ রঞ্জক আবরণের নিচের দিকে এইটুকু যদি আইরিশ রঞ্জক আবরণ হয় বা এই যে এটা, তাহলে এটা নিচের দিকে বৃত্তাকারে এরকম বৃত্তাকারে 7 থেকে 8টা, এখানে দুইটা দেখতে পাচ্ছ, আর এরকম 5-6টা থাকে আশেপাশে থাকে বৃত্তাকারে এরকম 7 থেকে 8টা লম্বা আলোক সংবেদী কিছু কোষ থাকে, এগুলারে তোমার বলা হয় রেটিনুলার কোষ। এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে মাঝখানে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে তোমার বলা হয় র্যাবডম। এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডম গঠিত হয়। কি হয়? এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে র্যাবডম গঠিত হয় মাঝখানে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসা হচ্ছে র্যাবডম। র্যাবডম কি? র্যাবডম হচ্ছে এই যে চারপাশে বৃত্তাকার যে রেটিনুলার কোষগুলো অবস্থান করে, সেই রেটিনুলার কোষগুলোর মাঝখানে হচ্ছে একটা স্বচ্ছ স্ট্রাকচার পাওয়া যায়, স্বচ্ছ একটা স্ট্রাকচার পাওয়া যায় যেগুলোতে আড়াআড়ি বা অনুপ্রস্থভাবে হচ্ছে অনেকগুলো দাগ থাকে। তাহলে একটা স্বচ্ছ একটা অঙ্গ থাকে যেখানে হচ্ছে আড়াআড়ি, যে দেখো আড়াআড়ি বা অনেকগুলো হচ্ছে তোমার অনুপ্রস্থ দাগ থাকে, এগুলারে তোমার বলা হয় হচ্ছে র্যাবডম। তাহলে রেটিনুলার কোষের মাঝখানে একটা এরকম স্বচ্ছ অঙ্গ আছে, যেই অঙ্গটার হচ্ছে এরকম আড়াআড়ি হচ্ছে অনেকগুলো হচ্ছে দাগ আছে, এটারই তোমার বলা হয় হচ্ছে র্যাবডম। ঠিক আছে, এই র্যাবডমের মাধ্যমে আলো গৃহীত হয়। খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, এটা মেডিকেলে অনেকবার প্রশ্ন আসছে যে ওমাটিডিয়ামের কোন অংশের মাধ্যমে আলো গৃহীত হয়? অ্যান্সার হচ্ছে র্যাবডমের মাধ্যমে, 5 স্টার। তাহলে র্যাবডমের মাধ্যমে হচ্ছে আলো গৃহীত হয়, এটা একটা স্বচ্ছ অঙ্গ যেখানে হচ্ছে এরকম আড়াআড়ি হচ্ছে অনেকগুলো দাগ থাকে, ছবিটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আসা হচ্ছে রেটিনুলার কোষের চারপাশে ওই আইরিশ রঞ্জক আবরণের মতো সেম এরকম কালো পর্দার আরেকটা আবরণ থাকে, এটাকে নাম দিচ্ছে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ। তাহলে দেখো এখানে যেমন আইরিশ রঞ্জক আবরণ আছে, ঠিক তেমনিভাবে এই রেটিনুলার কোষের চারপাশে হচ্ছে তোমার দেখো কালো কণিকা হচ্ছে তোমার ধারণকারী রঞ্জক পদার্থ আছে, যেটাকে তোমার বলা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ, সরি রেটিনুলার রঞ্জক আবরণ বলা হয়। ঠিক আছে, রেটিনাল রঞ্জক আবরণ বলা হয়। তাহলে রেটিনুলার কোষের চারপাশে এরকম সেম কালো কণিকা বহনকারী একটা পর্দার মতো স্ট্রাকচার আছে, যেটাকে নাম দিছে হচ্ছে রেটিনুলার কোষের চারপাশে, এই জন্য বলা হয় রেটিনাল রঞ্জক আবরণ, এই জন্য এটা বলা হয় রেটিনাল রঞ্জক আবরণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে ভিত্তি পর্দা।
ভিত্তি পর্দা হচ্ছে এটা একটা পর্দার মতো একটা জিনিস, যেই পর্দা যেটা হচ্ছে তোমার ওমাটিডিয়ামকে হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করে, মানে এই পর্দার উপরে হচ্ছে তোমার টোটাল ওমাটিডিয়ামটা হচ্ছে দাঁড়ায় আছে, তার মানে এই পর্দাটা হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করতেছে, এই জন্য এটাকে বলা হয় ভিত্তি পর্দা। আর লাস্টে হচ্ছে তোমার স্নায়ুতন্তু থাকে, এই স্নায়ুতন্তুগুলো হচ্ছে তোমার এই যে রেটিনুলার কোষের এক প্রান্ত হচ্ছে তোমার স্নায়ুতন্তুর সাথে যুক্ত। এখানে একটা মজার জিনিস বলে দেখো, রেটিনুলার কোষের এক প্রান্ত দেখো তোমার ক্রিস্টালাইন কোন কোষের সাথে যুক্ত, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন আর এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে একটু খেয়াল করো, রেটিনুলার কোষের এক প্রান্ত হচ্ছে তোমার ক্রিস্টালাইন কোন কোষের সাথে হচ্ছে যুক্ত, আর রেটিনুলার কোষের আরেক প্রান্ত হচ্ছে তোমার স্নায়ুতন্তুর সাথে হচ্ছে যুক্ত। এই স্নায়ুতন্তুগুলো পরবর্তীতে হচ্ছে তোমার অপটিক স্নায়ুর মাধ্যমে হচ্ছে মস্তিষ্কে হচ্ছে অনুভূতি বহন করে, দেখার বা আলোর অনুভূতি হচ্ছে বহন করে মস্তিষ্কে নিয়ে যায়। তার মানে এই যে স্নায়ুতন্তু কি, তাহলে স্নায়ুতন্তুগুলো হচ্ছে রেটিনুলার কোষের সাথে হচ্ছে তোমার যুক্ত, এবং এগুলো হচ্ছে তোমার ওমাটিডিয়ার মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব হচ্ছে মস্তিষ্কে প্রেরণ করে। কোন স্নায়ুর মাধ্যমে? অপটিক স্নায়ুর মাধ্যমে। লিখে রাখো, অপটিক স্নায়ুর মাধ্যমে। সবসময় মাথায় রাখবা যে দেখার কাজে হেল্প করে হচ্ছে যেই স্নায়ুটা, এটাকে বলা হয় অপটিক স্নায়ু। ওই যে দেখবা যে অনেক চশমার দোকান আছে, দেখবা এই জন্য চশমার দোকানগুলোর নাম দেয় অপটিক্স। আমাদের বাসায় হচ্ছে একটা বাসার পাশে একটা দোকান আছে, এই দোকানটার নাম হচ্ছে দৃষ্টি অপটিক্স। তো অপটিক্স হচ্ছে তোমার দেখার কাজের জন্য দায়ী যে স্নায়ুটা, ঠিক আছে। তাহলে রেটিনুলার কোষের এক প্রান্ত স্নায়ুতন্তুর সাথে যুক্ত, এই স্নায়ুতন্তুগুলো আবার অপটিক স্নায়ুর মাধ্যমে যুক্ত, আর এই স্নায়ুতন্তুর মাধ্যমে তাহলে এই যে প্রতিবিম্বগুলো তোমার মস্তিষ্কে চলে যায়, ঠিক আছে। ওকে, তাহলে পারা যাবে এই জিনিসগুলো। তাহলে এটা হচ্ছে তোমার ওমাটিডিয়ামের গঠন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। ওমাটিডিয়ামের গঠন চিত্রসহ আসে, ওমাটিডিয়ামের গঠন হচ্ছে চিত্রসহ আসে, এটা 5 স্টার। এটাকে এখন পারবা না, এই যে এই ছবিটা আঁকতে হবে, এটাকে আমার একে দেখাইতে হবে? একে দেখানোর কিছু নাই ভাই, এটা কুৎসিত হোক যাই হোক নাই হোক কোনো সমস্যা নেই, আমি তারপরেও তোমাদেরকে একে দেখাই, এর পাশে একে দেখাই, কারণ এগুলো জাস্ট তুমি তো বুঝতেছই, পারবা। ফার্স্টে কি করবা ভাই, এইটা দেখে মানে এক আঁকবা, নর্মাল হইলেই হয়েছে, খুব যে ভাই চিত্রকরের মতো হওয়া লাগবে তা না। এটা হচ্ছে ফার্স্টে কর্নিয়া আঁকলাম, ঠিক আছে। কর্নিয়ার নিচে এরকম একটা মোচার মতো একটা স্ট্রাকচার দিবা, এর মধ্যে হচ্ছে ওই যে কোন আইসক্রিমের মতো একটা জিনিস আঁকবা, কোন আইসক্রিম, ঠিক আছে, উল্টানো কোন আইসক্রিম আর কি। এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, তাহলে তো বুঝতেই পারতেছো এটা যে ক্রিস্টালাইন কোন হয়, এখানে দুইটা কোষ আঁকবা, এটা হচ্ছে তোমার কর্নিয়া, তাহলে এটা হচ্ছে কর্নিয়া জেন কোষ, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, তাহলে এখানে হচ্ছে তুমি আরো দুইটা কোষ এঁকে দিবা, দুইটা না এটা অ্যাকচুয়ালি 4টা থাকে, বাট তুমি এক পাশে দেখাইছো, এখানে হচ্ছে দুইটা দিবা, এটা হচ্ছে তাহলে ক্রিস্টালাইন কোন কোষ, বুঝছো। তাহলে এর চারপাশে হচ্ছে তুমি এই যে আইরিশ রঞ্জক আবরণ দিয়ে দিবা, একটু কালো করে দিবা, কালো করে গাঢ় করে দিবা, আইরিশ রঞ্জক আবরণ। এই পাশে হচ্ছে এরকম আইরিশ রঞ্জক আবরণ দিলা, ঠিক আছে। এটা আঁকতেছি কেন, এটা জাস্ট এটা তুমি দেখেও আঁকতে পারো, এটা আঁকাটা শিখতে হবে জাস্ট এটা দেখানোর জন্য। তাহলে দেখছো এটা হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার নিচে হচ্ছে কর্নিয়া জেন কোষ, মাঝখানে কোন আইসক্রিমের মতো এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, এর দুই পাশে হচ্ছে আমি ক্রিস্টালাইন কোন কোষ আঁকছি, আর এটা হচ্ছে তোমার আইরিশ রঞ্জক আবরণ। তো পরবর্তীতে এখান থেকে তুমি একটা স্ট্রাকচার হচ্ছে এরকম বের করে দিবা, হ্যাঁ দেখো এরকম বের করে দিলা, আর এইখান থেকে একটা সরাসরি একটা ছোট্ট একটা স্ট্রাকচার বের করে দিলা, স্বচ্ছ একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটায় তুমি এরকম দাগ কাটা দিয়ে দিবে, ওই যে বলছি র্যাবডম, মনে আছে? র্যাবডম হচ্ছে একটা স্বচ্ছ, যেটা হচ্ছে তোমার এরকম এই যে আড়াআড়ি দাগযুক্ত র্যাবডম, আর র্যাবডমের দুই পাশে তুমি যেই দুইটা কোষ আঁকছো এটা আরেকটু লম্বা করে দাও, আরেকটু লম্বা করে দাও, এটাই হচ্ছে তোমার রেটিনুলার কোষ, এটাই হচ্ছে তোমার রেটিনুলার কোষ। এখন রেটিনুলার কোষের যে নিউক্লিয়াসটা একটু মাথায় রাখো, রেটিনুলার কোষের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষের দিকে থাকে, এটা একটু বেসিক, যে রেটিনুলার কোষের নিউক্লিয়াসটা কিন্তু উপরের দিকে, অর্থাৎ ক্রিস্টালাইন কোন কোষ যেখানে অবস্থান করে তার দিকে থাকে। তাহলে এই জায়গাটায় তুমি এটা নিউক্লিয়াসটা এঁকে দিবা, এই পুরাটাই কিন্তু রেটিনুলার কোষ, ঠিক আছে। বাট রেটিনুলার কোষের যে নিউক্লিয়াসগুলো সেগুলো হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষের কাছে থাকে। তো এই পাশে একটা রেটিনুলার কোষ দেখাইছো, এই পাশে হচ্ছে আরেকটা রেটিনুলার কোষ দেখাইছো, তাহলে এগুলো হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষের হচ্ছে কাছাকাছি অবস্থান করে। ওকে, তো এই জিনিসগুলা এটা হচ্ছে স্নায়ুতন্তুর সাথে হচ্ছে যুক্ত, এর চারপাশে হচ্ছে তুমি আরেকটা দিয়ে দিবা, ঠিক আছে। এর চারপাশে তুমি হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ দিয়ে দিলা, ওকে, কালো করে দিলা, তাহলে রেটিনাল রঞ্জক আবরণও হয়ে গেল, ঠিক আছে। সহজ, মানে আমি তো দেখছো আমার ছবিও তো দেখছো, অত ভালো হয় না, অত ভালো হওয়া লাগবে না ভাই, জিনিসগুলো হইলেই হয়েছে, আঁকতে পারলেই হয়েছে, নামকরণ করলেই ম্যাডামরা বা স্যাররা খুশি যে অনেক পারছে। তাহলে এটা হচ্ছে স্নায়ুতন্তু, তাহলে এটা হচ্ছে ভিত্তি পর্দা, তাহলে ভিত্তি পর্দার উপরে দেখো ওমাটিডিয়ামটা দাঁড়ায় আছে, এটা হচ্ছে স্নায়ুতন্তু, ব্যাস শেষ।
তাহলে হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কর্নিয়া, তার নিচে হচ্ছে কর্নিয়াজেন কোষ, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, আইরিশ রঞ্জক আবরণ, মাঝখানেরটা হচ্ছে র্যাবডম, এটা হচ্ছে রেটিনুলার কোষ, এর এখানে হচ্ছে তাহলে রেটিনাল রঞ্জক আবরণ, এটা হচ্ছে ভিত্তি পর্দা, এটা হচ্ছে স্নায়ুতন্তু। ব্যাস এটাই হচ্ছে একটা ওমাটিডিয়ামের হচ্ছে ছবি। এটা এই ছবি সহ এখন একটু আগে যে বর্ণনা পড়াইলাম, এই যে স্লাইডে যে বর্ণনা পড়াইলাম সেগুলাই তোমাকে লিখতে হবে 1-2 লাইন করে, বা তুমি এটাকেই নোট হিসেবে লিখতে পারো। আমাদের এই নোটটাই কিন্তু গুছানো। অ্যাকচুয়ালি আমি এই নোটটা দিয়ে আমি নিজে হচ্ছে এইচএসসি পার হয়েছি, ঢাকা বোর্ডে বৃত্তি পাইছি আলহামদুলিল্লাহ, ঢাকা মেডিকেলে চান্স পাইছি, ডিউতে টপ 100-তে চান্স পাইছি। এই নোটগুলো হচ্ছে আমার নিজের বানানো নোট, প্লাস আমি গত 6 বছরের যে স্টুডেন্ট পড়াইছি, বিভিন্ন কোচিংগুলো ক্লাস নিছি, এগুলোকেও একসাথে করছি, করে এটা আরও সুন্দর করে গুছায় এই নোটগুলো বানাইছি। সো এই নোটগুলো থেকে লিখলেও কিন্তু হবে, ঠিক আছে? ওকে, এইগুলা যদি লেখার সাথে যদি এই ছবিটা দিতে পারো 10-এ 10 পুরা, ওকে, তাহলে পারা যাবে। হ্যাঁ, তাহলে ছবি আঁকাও দেখায় দিলাম, এটা আঁকতে হবে। এখন তোমাদেরকে একটু মনে করা দিই ভাই, এই যে অসাধারণ যে ক্লাসগুলো আছে এগুলো সব আমরা কোথায় পাচ্ছি? আমরা কিন্তু সবগুলো হচ্ছে ডিএমসি স্টেশন এই ইউটিউব চ্যানেলে যাওয়ার পর হচ্ছে সেখানে প্লে লিস্টে চলে যাব। প্লে লিস্ট অপশনে গেলে দেখবে যে ন্যানো বায়োলজি কোর্স লিখে টাইপ করলে দেখবে একটা প্লে লিস্ট চলে আসছে সুন্দর করে। সেই প্লে লিস্টে দেখবা এরকম সিরিয়ালি ক্লাসগুলো A to Z খুবই জোসভাবে হচ্ছে দেওয়া আছে, এরকম অ্যানিমেশন দিয়ে ফিল করে বায়োলজির পুরো শর্ট সিলেবাস খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে। সো এই ক্লাসগুলো যদি দেখো, তোমার বায়োলজি আর কোথাও প্রাইভেট পড়া লাগবে না, তোমার বেসিক টু প্রো ক্লিয়ার হবে, একাডেমিক ক্লিয়ার হবে, অ্যাডমিশন ক্লিয়ার হবে। আর এই ক্লাসগুলো এমনভাবে নিছি যে একজন ফ্রেশারও এই ক্লাসগুলো ফুল বেসিক ক্লিয়ার, এবং বাংলাদেশের সবচেয়ে কম টাইমে, অনলাইন জগতে সবচেয়ে কম টাইমে আমরা পড়াইছি। তোমার কাছে দেখে মনে হতে পারে যে ভাই আমার তো 3-4 ঘন্টায় সব কিছু পড়াইছে। হ্যাঁ, এটাই তো আমাদের মজার ব্যাপার। আমি কিন্তু আগে থেকেই গুছানো নোট দিয়ে পড়াচ্ছি, ফলে আমার কিন্তু এরকম 10-12 ঘন্টা পড়াতে সময় লাগে না, মাত্র 3-4 ঘন্টাতেই একবারে ফিল করে A to Z সব ক্লিয়ার করছি। তুমি আমার ক্লাস দেখার পরে বই খুলে দেখবে যে আরে ভাই তো সব পড়াইছে, কিছুই বাদ নাই। অথচ অনেক জায়গাতে দেখবে যে ফ্রি ক্লাসে কিন্তু সব পড়ানো হয় না। কিন্তু আমার ভীষণ অন্যরকম, আমি চাই যে যারা টাকার জন্য পড়তে পারতেছে না তারাও যাতে হচ্ছে ফুল বায়োলজি ক্লিয়ার করতে পারে। এবং এই সেমভাবে কিন্তু আমরা সামনে ন্যানো কেমিস্ট্রি কোর্স আনবো, সেই ন্যানো কেমিস্ট্রিও সেম হবে, অ্যানিমেশন দিয়ে ফিল করে ফুল কেমিস্ট্রি শেষ করে দিব, ঠিক আছে? সো অবশ্যই ভাই তোমরা একটু বন্ধু বান্ধবীদেরকে জানাও, কারণ এত কষ্ট করতেছে যদি তোমরা হচ্ছে যে ঠিকমতো শেয়ার না করো দেখতে খারাপ লাগে, তখন মনে হয় যে এত কষ্ট করার দরকারটা কি, তাহলে অফ করে দিই। তোমরা কি চাও যে আমরা আমাদের অসাধারণ এই কাজগুলো অফ করে দিই? অবশ্যই তোমরা চাও না। সো অবশ্যই তোমরা শেয়ার করবা বন্ধুদের সাথে, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো এবং প্লেলিস্টটা হচ্ছে শেয়ার করবা, ঠিক আছে? ইউটিউবের ক্লাসগুলো শেয়ার করবা মাস্ট। আর সাথে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ডিএমসি স্টেশন, যারা এখনও জয়েন হও নাই অবশ্যই আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপটাতে হচ্ছে জয়েন হয়ে যাও। এবং আমাদের এখানে এখন 2টা কোর্স রানিং আছে, একটা হচ্ছে প্রয়াস 2.0 এইচএসসি 22 এবং 21-এর সেকেন্ড টাইমারদের একটা কোর্স, আর একটা হচ্ছে সুব্রতা 1.0, এটা হচ্ছে এইচএসসি 23-এর একাডেমিক এবং প্রি মেডিকেল বায়োলজি কোর্স। উপরের কোর্সটাতে হচ্ছে ফুল মেডিকেল কোর্স, অর্থাৎ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ এবং ইংলিশ সব পড়ানো হচ্ছে, এবং নিচেরটা হচ্ছে একাডেমিক এবং প্রি মেডিকেল বায়োলজি কোর্স এইচএসসি 23-এর জন্য, আর উপরেরটা 22 এবং 21-এর জন্য। সো অবশ্যই তোমরা কোর্সে এনরোল করো। কোর্সের লিঙ্কগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইউটিউব এবং ফেসবুক দুইটারই ডেসক্রিপশন বক্সে হচ্ছে কোর্সের লিঙ্ক পাবা, অবশ্যই এনরোল করে ফেলো এবং বন্ধুদের সাথে হচ্ছে কোর্সের জিনিসগুলো হচ্ছে একটু শেয়ার করো। আর আমাদের কোর্সে কিন্তু অসাধারণ সব জিনিস থাকতেছে, ক্লাস থাকতেছে, অ্যানিমেটেড ক্লাস থাকতেছে, ফুল দাগানো বইয়ের পিডিএফ থাকতেছে, যেই দাগানো বই থেকে মেডিকেলে 100% কমন পাবা। আমার এই ক্লাসের লেকচার নোটগুলো হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ, ডাউট সলভিং ফিচার থাকতেছে, প্রশ্ন অ্যানালাইসিস থাকতেছে, এবং শুধু তাই না, পার্সোনাল মেন্টরিং থাকতেছে। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে আমরাই কিন্তু প্রথম ফুল টিচার টু টিচার হচ্ছে পার্সোনাল মেন্টরিংয়ের সুযোগ রাখছি। মানে তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করো, তোমাদেরকে আমরা হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করব। সেই মেসেঞ্জার গ্রুপে তুমি তোমার যে কোনো সমস্যা, যে কোনো হতাশা, কোন কারণে পড়তে পারতেছো না, পিছিয়ে গেছো, জমে থাকা পড়া শেষ হচ্ছে না, যে কোনো জিনিস তুমি টাইম টু টাইম আমার সাথে শেয়ার করতে পারবা। সেরকম যদি টাইম টু টাইম যদি ঢাকা মেডিকেলের একজন ভাইয়ার সাথে তুমি যদি এই জিনিসগুলো শেয়ার করতে পারো, তুমি কিন্তু তোমার 10টা ফ্রেন্ডের থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবা। কারণ তোমার ফ্রেন্ডগুলো কিন্তু এখন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে, কলেজ বলো বা অ্যাডমিশন বলো, তো বিশাল পড়ার চাপে হাবুডুবু খাচ্ছে, হতাশ হয়ে গেছে, কেমনে এখান থেকে শেষ করবে, কোন স্টাইলে পড়বে, কি করা উচিত বুঝতেছে না। আর তুমি কিন্তু সবসময় হচ্ছে গাইডলাইনের মধ্যে থাকতেছো যদি আমাদের কোর্সে এনরোল করো। সো ব্যাপারটা কিন্তু বুঝতেছো। সো অবশ্যই কোর্সে এনরোল করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, সেরা একটা জিনিস হতে যাচ্ছে তোমাদের সবার জন্য। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। অনেকে খুঁজে পাও না যে ভাইয়া লাইভ ক্লাস কোথায় হয়, আমাদের সব লাইভ ক্লাস হচ্ছে পেজে হয়, গ্র্যাভিটি মেডিটেশন। অবশ্যই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, ঠিক আছে? তাহলে ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবা। অনেকে নোটিফিকেশন অন করে না পেজের, ফলে লাইভ হলেও ও নোটিফিকেশন পায় না। সো অবশ্যই আমাদের পেজের নোটিফিকেশনটা অন করে রাখবা, ঠিক আছে? একটু ইউটিউব থেকে দেখে নিও যে কেমনে ফেসবুক পেজের নোটিফিকেশন অন করতে হয়। ওকে, এবার আসো,
তাহলে এবার আসো ঘাসফড়িং এর দর্শন কৌশল। ঘাসফড়িং এর হচ্ছে তোমার দুই ধরনের হচ্ছে তোমার দর্শন কৌশল আছে, একটা হচ্ছে মৃদু আলোতে একরকম, আরেকটা হচ্ছে উজ্জ্বল আলোতে আরেক রকম। তাহলে মৃদু আলোতে একরকম, আরেকটা হচ্ছে উজ্জ্বল আলোতে আরেক রকম। তো মৃদু আলোতে কোনটা, উজ্জ্বল আলোতে কোনটা, এটা মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে। আমি মনে রাখতাম কেমনে, মৃদু বা স্তিমিত আলো মানে কি, আলো কম। তো আলো কম হইলে তোমাকে সেখানে দেখার জন্য সুপারম্যানের মতো চোখ হইতে হবে, রাইট? কারণ একটা জায়গায় আলো কম, সেই আলো কম হইলে সেই জায়গায় ভালো দেখার জন্য তোমাকে অবশ্যই সুপারম্যান হইতে হবে। তাহলে এই জন্য আমি মনে রাখতাম যে মৃদু বা স্তিমিত আলোতে ভালো দেখার জন্য আমাকে সুপারম্যান হইতে হবে। দ্যাট মিনস মৃদু বা স্তিমিত আলোতে হচ্ছে তোমার সুপার পজিশন প্রতিবিম্ব পাওয়া যাবে, সুপার পজিশন প্রতিবিম্ব পাওয়া যাবে। আর তীব্র উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে তীব্র উজ্জ্বল আলোতে হচ্ছে তোমার অ্যাপোজিশন প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব হচ্ছে তোমার পাওয়া যাবে। ঠিক আছে, এখন আসো এটার একটু মেকানিজমটা আমি তোমাকে বুঝাই, তাহলে তোমরা জিনিসটা একটু বুঝতে পারবা। চলো আমরা এই ছবিতে চলে আসি। তোমরা একটু খেয়াল করো, এখানে ক হচ্ছে একটা ওমাটিডিয়াম, খ একটা ওমাটিডিয়াম, গ হচ্ছে আরেকটা ওমাটিডিয়াম। ফার্স্টে আসো আমরা তীব্র আলোটা বুঝাই। আমরা হচ্ছে তীব্র আলোটা বুঝাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা এই জিনিসটা ফিল করবা। ধরো একটা অন্ধকার রুমে আসো, রুমটা অন্ধকার, হঠাৎ করে মনে করো লাইট জ্বলে উঠছে। তো হঠাৎ করে দেখবো এতক্ষণ তুমি অন্ধকার রুমে ছিলা, হঠাৎ করে তোমাকে একটা তীব্র আলোর মধ্যে নিয়ে গেলে বা তুমি সূর্যের দিকে তাকাইছো, তীব্র আলো, তাহলে তোমার চোখটা কি হবে, অটোমেটিক তোমার চোখের পাতা কি প্রসারিত হবে না? চোখের পাতা কিন্তু অটোমেটিক তোমার প্রসারিত হয়ে তোমার চোখটাকে ঢেকে ফেলবে না? ব্যাপারটা ফিল করো। তুমি যখন রোদের দিকে তাকাও, তীব্র আলোর দিকে যখন তাকাও, তো অটোমেটিক দেখবা যে আমাদের চোখের পাতা প্রসারিত হয়ে আমাদের চোখটাকে কিন্তু ঢেকে ফেলে। রোদের দিকে আমরা তাকাইতে পারিনি, যে এমনি তাকাই, এই যে এমনি এমনি চোখ প্রায় বন্ধ হয়ে যায়, মানে আমাদের চোখের পাতাটা প্রসারিত হয়ে ঢেকে ফেলে। তো ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও সেম। তো ঘাসফড়িং যখন তীব্র আলোতে থাকে তখন কি হয়, ঘাসফড়িংয়ের তীব্র আলোতে এর যে আইরিশ যে রঞ্জক আবরণ আছে, সেই আইরিশ রঞ্জক আবরণটা আমাদের চোখের পাতার মতো প্রসারিত হয়ে যায়। আমাদের চোখের পাতার মতো প্রসারিত হয়ে সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষকে হচ্ছে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে দুই পাশ দিয়ে। তাহলে তীব্র আলোতে আমাদের চোখের পাতা যেমন প্রসারিত হয়ে চোখকে ঢেকে রাখে, ঠিক সেমভাবে তীব্র আলোতে হচ্ছে তোমার ক্রিস্টালাইন কোন কোষকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে কে, আইরিশ রঞ্জক আবরণ প্রসারিত হয়ে। সেমভাবে রেটিনাল যে রঞ্জক আবরণ আছে, সেই রেটিনাল রঞ্জক আবরণও সেম। তীব্র আলোতে রেটিনাল রঞ্জক আবরণ হচ্ছে তোমার প্রসারিত হয়ে সম্পূর্ণ রেটিনুলার কোষকে হচ্ছে চারপাশ দিয়ে হচ্ছে ঢেকে রাখে। এতে করে কি হয়, এতে করে হচ্ছে প্রত্যেকটা যে ওমাটিডিয়াম, সেই প্রত্যেকটা ওমাটিডিয়াম হচ্ছে পরস্পর থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। কারণ তুমি চিন্তা করো, প্রত্যেকটা ওমাটিডিয়ামই কিন্তু এখন চারপাশে আইরিশ রঞ্জক আবরণ আর নিচের দিকে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণ দ্বারা কিন্তু ঢাকা আছে। কারণ তীব্র আলো ওই যে চোখের পাতা ঢেকে ফেলছে, সব কিছু প্রসারিত হয়ে ঢেকে ফেলছে। সেখানেও সেম। তাহলে তীব্র আলোতে প্রত্যেকটা ওমাটিডিয়াম আইরিশ রঞ্জক আবরণ এবং রেটিনাল রঞ্জক আবরণ কর্তৃক সম্পূর্ণরূপে ঢেকে পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। আচ্ছা, পৃথক হইলে কি হয়, এখন দেখো, ধর এখানে আলো পড়তেছে, তাইলে ক ওমাটিডিয়ামে যে আলোটা হচ্ছে সরাসরি পড়তেছে, সোজা যে আলোটা পড়তেছে, তাহলে সেই সোজা আলোটাই ফার্স্টে তোমার কর্নিয়ার উপরে পড়তেছে, যেটা হচ্ছে লেন্সের মতো কাজ করে। পরে সেই আলোটা কর্নিয়া থেকে ক্রিস্টালাইন কোণে চলে যাচ্ছে। পরে সেই ক্রিস্টালাইন কোণটা আলোকে প্রতিসরণ করে সেটা কাকে দিয়ে দিচ্ছে, ভাই র্যাবডমকে দিয়ে দিচ্ছে। পরে র্যাবডমের মাধ্যমে সেটা কিন্তু স্নায়ুতন্তুতে চলে যাচ্ছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকটা ওমাটিডিয়াম তার নিজস্ব ওমাটিডিয়ামের উপরে লম্বালম্বিভাবে যেই আলো পড়তেছে, শুধুমাত্র সেই আলোটাই কিন্তু সে কাজে লাগাইতে পারতেছে। সেমভাবে খ ওমাটিডিয়ামেও সেম, যে লম্বালম্বি যে আলোটা পড়তেছে শুধুমাত্র সে আলোটাই তোমার কর্নিয়া, সেখান থেকে ক্রিস্টালাইন কোণ, সেখান থেকে র্যাবডম হয়ে তোমার স্নায়ুতন্তুর মাধ্যমে মস্তিষ্কে যে হচ্ছে প্রতিবিম্ব তৈরি করতেছে। এটা হচ্ছে উজ্জ্বল আলোর ক্ষেত্রে। আচ্ছা, এবার আসো মৃদু আলোর ক্ষেত্রে কি হয়। দেখো, ধরো তুমি এখন একটা অন্ধকার রুমে আসো। অন্ধকার রুমে কি আমাদের চোখের পাতা চোখকে ঢেকে রাখে না, কিন্তু উল্টা দেখা যায় কি, যে অন্ধকার রুমে আমরা চোখের পাতা আরো বড় বড় করি, যে এরকম করে তাকাই, বড় বড় করে তাকাই, কারণ আলো কম। তো কম আলোতে হচ্ছে ভালো দেখার জন্য আমরা চোখটা বড় বড় করে ফেলি, তাই না? তাহলে মৃদু আলো বা স্তিমিত আলোতে আমাদের চোখের পাতা কি হয়, চোখের পাতা হচ্ছে সংকুচিত হয়। চোখের পাতা সংকুচিত হয়ে আমাদের চোখটাকে হচ্ছে খুলে দেয়, ভালো মতো হচ্ছে খুলে দেয়। তো ঘাসফড়িংও সেম। তাহলে মৃদু আলো বা স্তিমিত আলোতে ঘাসফড়িংয়ের এই যে আইরিশ রঞ্জক আবরণ, সেটা আমাদের চোখের পাতার মতো সংকুচিত হয়ে যায়। সেটা আমাদের চোখের পাতার মতো সংকুচিত হয়ে ধরো এই জায়গাটায় চলে আসে। ফলে তখন ওর কিন্তু ক্রিস্টালাইন কোন কোষগুলা কিন্তু এখন খুলে গেছে। সেমভাবে
রেটিনাল যে রঞ্জক আবরণ আছে সেই রেটিনাল রঞ্জক আবরণগুলোও তোমার সংকুচিত হয়ে এই জায়গায় চলে আসে। ফলে খেয়াল করে দেখো ওর কিন্তু এই রেটিনুলার কোষগুলোও কিন্তু তোমার খুলে যায়। সেমভাবে কিন্তু প্রত্যেকটা ওমাটিডিয়ামেই সেম কাহিনী হচ্ছে। সো মৃদু আলোতে এই রেটিনাল রঞ্জক আবরণ এবং আইরিশ রঞ্জক আবরণ সংকুচিত হওয়াতে প্রত্যেকটা ওমাটিডিয়াম কিন্তু এখন খুলে গেছে, ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন কাহিনীটা কি? এখন কাহিনী হচ্ছে এই ওমাটিডিয়ামে সরাসরি যে সূর্যের আলো এসে পড়তেছে, সেই সরাসরি সূর্যের আলো এসে এখানে প্রতিবিম্ব তৈরি করতেছে। ওকে ফাইন, আচ্ছা আমি মাঝখানেরটা দিয়ে বুঝাই, এটা বেটার বুঝবা। ধরো খ দিয়ে বুঝাই, এটা আরো ভালো হবে। তাহলে ওমাটিডিয়ামে সরাসরি যে সূর্যের আলো এসে পড়তেছে, বা সরি সূর্যের আলো বলতেছি, যে কোনো আলো, মৃদু আলো, তাহলে সরাসরি যে আলো এসে পড়তেছে সেই আলো তো তোমার এখানে প্রতিবিম্ব তৈরি করতেছেই, এটা তো করতেছেই। তার পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে যে আলো পড়তেছে সেই আলোগুলাকেও কিন্তু এখন সে গ্রহণ করতে পারতেছে। কেন পারতেছে? কারণ পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলোগুলা কিন্তু প্রতিসরণ হয়ে, এখন কিন্তু হতেই পারে প্রতিসরণ হয়ে সেটাও কিন্তু তোমার ওমাটিডিয়ামে প্রতিবিম্ব তৈরি করতে পারে। কারণ এখন কিন্তু মাঝখানে কোনো পর্দা নাই। খেয়াল করে দেখো, পর্দাটা সংকুচিত হয়ে গেছে, ফলে এখন কিন্তু মাঝখানে কোনো পর্দা নাই। সেমভাবে ওমাটিডিয়ামে যে আলো পড়তেছে সেটাও কিন্তু এখন প্রতিসরণ হয়ে ওমাটিডিয়ামে প্রতিবিম্ব তৈরি করতে পারে। কেন? কারণ এদের মাঝখানে কিন্তু এখন আবরণ নাই, আবরণগুলো তো সংকুচিত, ফলে জিনিসটা তো ওপেন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ওমাটিডিয়াম তার নিজস্ব লম্বালম্বী আলো ছাড়াও তার পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে তির্যক আলো, তির্যক মানে হচ্ছে বাঁকানো, তাহলে পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে তির্যক আলোগুলোও গ্রহণ করে প্রতিবিম্ব তৈরি করতে পারতেছে। ফলে এখন একটা সিঙ্গেল ওমাটিডিয়ামে অনেকগুলো আলো একসাথে আসার কারণে এখানে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। কারণ সিম্পল না যে একটা আলো যে প্রতিবিম্ব তৈরি করতেছে তার উপরে আশেপাশের ওমাটিডিয়াম থেকেও তির্যক আলো আসার কারণে এখানে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। সো এই কারণে সুপারপজিশনে হচ্ছে অস্পষ্ট বা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। এই জন্য ঘাসফড়িং মৃদু আলোতে বা স্তিমিত আলোতে হচ্ছে অস্পষ্ট বা ঝাপসা প্রতিবিম্ব হচ্ছে দেখতে পায়। ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে সুপারপজিশন কেন বলে? সুপারপজিশন মানে হচ্ছে একজনের উপর আরেকজন আপতিত হওয়া। সো এই প্রক্রিয়াতে দেখো, একটা আলোক রশ্মির উপর আরো অনেকগুলো আলোক রশ্মি তির্যকভাবে কিন্তু আপতিত হচ্ছে একই জায়গায়। তো একটা আলোক রশ্মির উপর আরো অনেকগুলো আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হওয়াকে তোমার বলা হয় সুপারপজিশন। সুপারপজিশন মানে একজনের উপর আরেকজন বসা। এই জন্য এই প্রতিবিম্বের নাম হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। তাহলে ঘাসফড়িং মৃদু আলোতে এইভাবে হচ্ছে তোমার সুপারপজিশন প্রতিবিম্বের মাধ্যমে হচ্ছে ঝাপসা দেখতেছে, এটা হচ্ছে মৃদু আলোতে। এবার আসো উজ্জ্বল আলোতে কি হইল? উজ্জ্বল আলোতে প্রত্যেকটা ওমাটিডিয়াম শুধুমাত্র কিন্তু লম্বালম্বী যে আলোক রশ্মি পড়ছে সেখান থেকে কিন্তু এখন প্রতিবিম্ব তৈরি করতেছে, তির্যকগুলা থেকে কিন্তু কোনো ধরনের প্রতিবিম্ব করতেছে না। কেন করতেছে না? ধরো কোনো কারণে ওমাটিডিয়াম থেকে একটা আলো এখানে আসার চেষ্টা করতেছে, সে কি আসতে পারবে? পারবে না তো, কারণ তীব্র আলোতে তো তোমার মনে আছে যে আবরণগুলা কিন্তু প্রসারিত হয়ে সবগুলো ওমাটিডিয়ামকে কিন্তু ঢেকে রাখছে। তো ঢেকে রাখার কারণে এখন কিন্তু আশেপাশে থেকে কিন্তু কেউ আসতে পারতেছে না, সেগুলা কিন্তু পর্দার মধ্যে বাধা পাচ্ছে। সো এখান থেকেও কোনো কিছু এখানে আসতে পারতেছে না, আবার এই পাশ থেকেও কোনো কিছু এখানে আসতে পারতেছে না, কারণ এখন আবরণগুলো প্রসারিত অবস্থায় আছে তীব্র আলোতে। বুঝছে? চোখের পাতা তীব্র আলোতে প্রায় ঢেকে দিয়ে ফেলতেছে, অর্থাৎ চোখের পাতা প্রসারিত হচ্ছে। সেম, তাহলে এখানে আবরণগুলো প্রসারিত হয়ে আশেপাশের থেকে কোনো তির্যক আলোক রশ্মি আসতে দিচ্ছে না। ফলে তখন প্রত্যেকটা ওমাটিডিয়াম শুধুমাত্র নিজস্ব লম্বালম্বী যে আলো পাইছে সেখান থেকে কিন্তু প্রতিবিম্ব তৈরি করতেছে। এই কারণে যেহেতু প্রত্যেকটা ওমাটিডিয়াম আলাদা আলাদা করে প্রতিবিম্ব তৈরি করতেছে, ফলে এখানে প্রতিবিম্বটা স্পষ্ট প্রতিবিম্ব হয়, কারণ এখানে একটা আলোক রশ্মির উপর অন্য কোনো আলোক রশ্মি আপতিত হচ্ছে না। ওইটার মতো এখানে কিন্তু একটা আলোক রশ্মির উপর অন্য আরেকটা আলোক রশ্মি আপতিত হচ্ছে না। এই কারণে তীব্র আলোতে হচ্ছে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এটা হচ্ছে ফার্স্ট কথা। আবার সেকেন্ড কথাটা হচ্ছে এইরকম প্রত্যেকটা ওমাটিডিয়ামে এরকম বিন্দু বিন্দু করে তখন কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ কতে একটা প্রতিবিম্ব, খতে আরেকটা প্রতিবিম্ব, গতে আরেকটা প্রতিবিম্ব। তো এরকম প্রত্যেকটা ওমাটিডিয়ামে এরকম বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব তৈরি হয়, এটাকে বলা হয় তোমার মোজাইক প্রতিবিম্ব। মোজাইক কি? ওই যে যাদের বাসা বাড়িতে মোজাইক দেয়াল আছে বা মোজাইক ফ্লোর আছে, যেমন আমার নিচের ফ্লোরটা হচ্ছে মোজাইক ফ্লোর। মোজাইক ফ্লোরে কি হয় যে এটা একটা ফ্লোর, এর মাঝখানে অনেকগুলো এরকম বিন্দু 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 জিনিসগুলা একটার ভিতরে আরেকটা ঢুকে আছে। এখানেও সেম, যে প্রত্যেকটা ওমাটিডিয়ামে আলাদা আলাদা করে তোমার প্রতিবিম্ব তৈরি হওয়াতে এই প্রতিবিম্বটা দেখতে অনেকটা ওই যে ফ্লোরের মোজাইকের মতো দেখতে মনে হয়। এই কারণে এই প্রতিবিম্বকে তোমার বলা হয় মোজাইক প্রতিবিম্ব। আবার এটাকে অ্যাপোজিশনও কেন বলা হয়? অ্যাপোজিশন বলা হয় এই কারণে যে প্রত্যেকটা আলাদা আলাদা বা একটা একটা করে প্রতিবিম্ব
পরবর্তীতে একত্রিত হয়ে সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এরকম বিন্দু বিন্দু প্রতিবিম্ব একত্রিত হয়ে সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হওয়াটাকে বলা হয় অ্যাপোজিশন। এই কারণে এটারে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়। বুঝতে পারতেছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের গঠন চিত্রসহ আসবেই। আবার সৃজনশীলের জন্য সুপারপজিশন এবং অ্যাপোজিশনের পার্থক্য অথবা এদের দর্শন কৌশল, কিভাবে মৃদু আলোতে দেখে, কিভাবে উজ্জ্বল আলোতে দেখে, এগুলা আসবেই 5 স্টার। সৃজনশীলের জন্য এগুলো সব 5 স্টার আসবেই কিন্তু ঘাসফড়িং থেকে। তাহলে বুঝতেছো? তাহলে এরকম প্রত্যেকটা বিন্দু বিন্দু প্রতিবিম্ব একত্রিত হয়ে একটা টোটাল প্রতিবিম্ব তৈরি হয় বলে এটাকে বলা হয় অ্যাপোজিশন প্রতিবিম্ব। ঠিক আছে? তাহলে অ্যাপোজিশন এবং সুপারপজিশন এদের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলে আসার মতো। আবার এদের আলাদা আলাদা করেও আসতে পারে, যে উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল ব্যাখ্যা করো, আলাদা করেও আসতে পারে, আসবেই 5 স্টার। তাহলে আশা করি এটা বুঝতে পারতেছো। একবারে ক্লিয়ার না? তাহলে একবারে ক্লিয়ার হইলে এখন আমরা একটু পার্থক্যগুলো হচ্ছে একটু দেখি। ঠিক আছে? তাহলে পার্থক্যগুলো একটু দেখি। তাহলে অলরেডি বলে ফেলছি, মনে রাখবা কেমনে, মৃদু আলোতে তোমাকে দেখতে গেলে সুপারম্যান হইতে হবে। এই কারণে মৃদু আলোতে হচ্ছে সুপারপজিশন, তাহলে তীব্র আলোতে হচ্ছে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। ওকে ফাইন। আলো কম হইলে আমাদের চোখের পাতা কি হয়? সংকুচিত হয়। কম আলো তাহলে তুমি চোখ এরকম বড় বড় করে দেখতেছো, মানে তোমার চোখের পাতা সংকুচিত হচ্ছে। তাহলে কম হইলে চোখের পাতা সংকুচিত হয়, দ্যাট মিনস এখানে হচ্ছে রেটিনাল বা আইরিশ রঞ্জক আবরণটা সংকুচিত হয়। আর আলো বেশি, তাহলে আলো বেশি হলে তোমার চোখের পাতা অলমোস্ট বন্ধ হয়ে গেছে, মানে তোমার চোখের পাতা প্রসারিত হয়ে ঢেকে ফেলছে। তাহলে এখানেও সেম, রেটিনাল এবং আইরিশ রঞ্জক আবরণ প্রসারিত হয়ে ঢেকে ফেলবে। আর যেহেতু এখানে আলো কম, বুঝতেই পারতেছো, নিজের আলো তো পাচ্ছেই, আশেপাশে থেকেও কিন্তু এখন সে কি পাচ্ছে, এই যে নিজের আলো তো পাচ্ছেই, আশেপাশের আলোগুলোও কিন্তু তির্যকভাবে আসতেছে, কারণ এখানে তো মাঝখানে এখন কোনো পর্দা নাই, পর্দাগুলো তো সংকুচিত অবস্থায় আছে। দ্যাট মিনস এখানে হচ্ছে ওই যে তির্যক আলোক রশ্মি আর উল্লম্বিক মানে ওই যে লম্বালম্বি যেটা পড়তেছে, নিজের উপরে যেটা পড়তেছে। তাহলে তির্যক এবং উল্লম্বিক উভয় আলোক রশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে। আর উজ্জ্বল আলোতে চোখের পাতাগুলা কিন্তু প্রসারিত, তো প্রসারিত হওয়ার কারণে ওমাটিডিয়ামকে কিন্তু ঢেকে রাখছে। সো এখন প্রত্যেকটা ওমাটিডিয়াম শুধুমাত্র নিজস্ব লম্বালম্বি যে আলো, উল্লম্বিক আলোই কিন্তু এখন প্রতিবিম্ব তৈরি করতেছে, তির্যকগুলা কিন্তু করতে পারতেছে না। কেন? কারণ তির্যকগুলো আসার সময় এই যে বাধা পাচ্ছে, পর্দার মধ্যে বাধা পাচ্ছে। তাহলে এখানে কেবলমাত্র উল্লম্বিক আলোক রশ্মিগুলো এই কারণে প্রতিবিম্ব তৈরি করতে পারে। এই কারণে এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব তৈরি হয় এবং সুস্পষ্ট প্রতিবিম্ব হয়। আর এখানে একটার উপরেই আরও অনেকগুলো আলোক রশ্মি পড়ার কারণে অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। ব্যাস, এগুলোর মধ্যে হচ্ছে পার্থক্য। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ঘাসফড়িংয়ের দর্শন কৌশল। পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং, এই দুই ঘাসফড়িংকে কিন্তু আলাদা করে হচ্ছে চেনা যায়। দ্যাট মিনস ঘাসফড়িং হচ্ছে একটা একলিঙ্গ প্রাণী। কি ধরনের প্রাণী? একলিঙ্গ প্রাণী, অর্থাৎ এদের জনন অঙ্গগুলা স্ত্রী ঘাসফড়িংয়ে হচ্ছে একরকম, পুরুষ ঘাসফড়িংয়ে হচ্ছে আরেক রকম। এই কারণে ঘাসফড়িংয়ে আবার আমরা বলতে পারি যে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজমও দেখা যায়। কি দেখা যায় ভাই? সেক্সুয়াল ডাইমরফিজম বা বাংলায় বলা হচ্ছে যৌন দ্বিরূপতা। আমি একটু মাঝখানে লিখতেছি ডাইমরফিজম। তাহলে সেক্সুয়াল ডাইমরফিজম বা এটাকে বাংলায় বলা হয় যৌন দ্বিরূপতাও দেখা যায়। কেন? কারণ ওই যে আমরা বাইরে থেকে দেখলেই কিন্তু বুঝতে পারি যে কোনটা পুরুষ ঘাসফড়িং আর কোনটা স্ত্রী ঘাসফড়িং। তাহলে যেই প্রাণীগুলারে হচ্ছে পুরুষ এবং স্ত্রী এই দুই জায়গায় হচ্ছে আলাদা করে ফেলা যায়, সেটাকেই তোমার বলা হয় যৌন দ্বিরূপতা। সো ঘাসফড়িংয়ে কিন্তু সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দ্বিরূপতা আছে, অর্থাৎ স্ত্রী ঘাসফড়িং আলাদা, পুরুষ ঘাসফড়িং আলাদা, এবং এদের জনন অঙ্গগুলাও কিন্তু দুইজন থেকে কিন্তু আলাদা আর কি। ঠিক আছে? ওকে, এই জন্য এদেরকে আবার একলিঙ্গ প্রাণীও বলা হচ্ছে, কারণ একটা বডিতে হয় এটা শুধুমাত্র পুরুষ ঘাসফড়িং অথবা এটা শুধুমাত্র স্ত্রী ঘাসফড়িং, এই জন্য একলিঙ্গ প্রাণীও বলা হয়। আচ্ছা, তো এই ছকটা আমি আগেও পড়াইছি, বাহ্যিক অঙ্গ সংস্থান বা পার্ট 1-এও আমরা পড়াইছি এই ছকটা। সো এটা অতটা দরকার নাই। এখন তোমাদেরকে সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিপোজিটর। এটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে স্ত্রী ঘাসফড়িংয়ে হচ্ছে তোমার অভিপোজিটর থাকে আর পুরুষ ঘাসফড়িংয়ে হচ্ছে তোমার কোনো অভিপোজিটর থাকে না। অভিপোজিটরের কাজ কি? অভিপোজিটর হচ্ছে তোমার ডিম পাড়ার অঙ্গ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করতেছে? ডিম পাড়া অঙ্গ হিসেবে কাজ করতেছে। তো বুঝতেই পারতেছো ভাই, ডিমকে পারবে, স্ত্রী ঘাসফড়িংয়ে তো ডিম পারবে। এই কারণে স্ত্রী ঘাসফড়িংয়ে হচ্ছে তোমার অভিপোজিটর থাকে, পুরুষ ঘাসফড়িংয়ে হচ্ছে কোনো অভিপোজিটর থাকে না। এটা কত নম্বর উদরখণ্ডকে থাকে? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 9ম উদরখণ্ডকে, এইচএসসিতেও আসতে পারে, এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, যে 9ম উদরখণ্ডকে স্ত্রী ঘাসফড়িংয়ের অঙ্কীয় দেশে হচ্ছে তোমার অভিপোজিটর অবস্থান করে। এই যে দেখো, এই যে কাটার মতো,
ঠিক আছে, এই যে এটাই হচ্ছে তোমার ওভিপোজিটর। তাহলে স্ত্রী ঘাসফড়িং এর নবম উদর খণ্ডকে হচ্ছে তোমার ওভিপোজিটর অবস্থান করে, পুরুষ ঘাসফড়িং ওভিপোজিটর বলে এরকম কিছু নাই। আর বাকি যে ডিটেলসগুলো এগুলো কিন্তু আমরা পার্ট 1-এ পড়াইছি। হ্যাঁ, ওকে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা স্ত্রী ঘাসফড়িং, একটা রিয়েল ঘাসফড়িং। তোমরা ফিল করো, অ্যানিমেশন দিয়ে ফিল করো। দেখো স্ত্রী ঘাসফড়িং এর এটা দেখো নবম উদর খণ্ডক থেকে ওভিপোজিটর উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে ওভিপোজিটর। এর সাহায্যে হচ্ছে সে মাটিতে হচ্ছে গর্ত করে, মাটিতে গর্ত করে ডিম পারে। আমরা ডিটেলস পড়বো একটু পরে। আচ্ছা, এখন আসা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িং এর হচ্ছে তোমার পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্রের পার্থক্যগুলো পড়তে হবে, এগুলার একটু ডিটেলস পড়তে হবে। তাহলে প্রথমে চলে আসা হচ্ছে পুংজননতন্ত্র আর আরেকটা হচ্ছে স্ত্রী জননতন্ত্র। তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে এখন আমাদেরকে পার্থক্য পড়তে হবে। তাহলে ফার্স্টে কি পড়বো দেখো, পুংজননতন্ত্রে ফার্স্টে হচ্ছে তোমার মুখ্য অঙ্গ হিসেবে কাজ করে হলো একজোড়া শুক্রাশয়। এটা তো বুঝতেই পারতেছো যে পুংজননতন্ত্রের হচ্ছে তোমার মুখ্য অঙ্গ হচ্ছে একজোড়া শুক্রাশয়। আচ্ছা, সাথে তোমার কি কি থাকে, সাথে তোমার হচ্ছে শুক্রনালী বা ভাস ডিফারেন্স থাকে, তারপরে ক্ষেপণ নালী থাকে, সেমিনাল ভেসিকল বা শুক্রথলি থাকে, লিঙ্গ থাকে। এগুলো সবই হচ্ছে আনুষঙ্গিক পুংজননতন্ত্রের অঙ্গ। বাট মেইন কোনটা, মেইন পুংজননতন্ত্রের মুখ্য অঙ্গ বা মেইন অঙ্গ হচ্ছে একজোড়া শুক্রাশয়। আচ্ছা, তো এই জিনিসগুলা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। দেখো এই ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে পুংজননতন্ত্র। তাহলে প্রথমেই দেখো পুরুষ ঘাসফড়িংয়ে একজোড়া হচ্ছে তোমার শুক্রাশয় থাকে, যেটা পুংজননতন্ত্রের মুখ্য অঙ্গ। এখন প্রত্যেকটা শুক্রাশয় দেখবা যে এরকম অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে তোমার স্বচ্ছ ফলিকলের সমন্বয়ে গঠিত। দেখো এই স্ট্রাকচারটা একটু খেয়াল করো। দেখো প্রত্যেকটা শুক্রাশয় দেখছো অনেকগুলা ক্ষুদ্র 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 অংশের সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হচ্ছে স্বচ্ছ, এদেরকে তোমার বলা হয় ফলিকল। তার মানে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র স্বচ্ছ অংশকে তোমার বলা হয় ফলিকল। এরকম অসংখ্য ফলিকলের সমন্বয়ে ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার শুক্রাশয়টা হচ্ছে গঠিত। এখন ঘাসফড়িংয়ের এই যে শুক্রাশয়, তাহলে শুক্রাশয়গুলো হচ্ছে এদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 3, 4, 5, ঠিক আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম উদর খণ্ডকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম 3, 4, 5, তাহলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদরীয় খণ্ডকে মিডিয়ান লিগামেন্টের মাধ্যমে যুক্ত। কোন লিগামেন্টের মাধ্যমে যুক্ত, এই যে এইটা। তাহলে প্রত্যেকটা শুক্রাশয় হচ্ছে তোমার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদর খণ্ডকে মিডিয়ান লিগামেন্টের মাধ্যমে হচ্ছে যুক্ত। আচ্ছা, এবং প্রত্যেকটা শুক্রাশয় হচ্ছে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বচ্ছ ফলিকলের সমন্বয়ে গঠিত। এই ফলিকলের ভিতরে হচ্ছে তোমার শুক্রাণু বা স্পার্ম উৎপন্ন হয়। তাহলে এই ফলিকলগুলোর ভিতরে হচ্ছে কি উৎপন্ন হচ্ছে, শুক্রাণু বা স্পার্ম উৎপন্ন হচ্ছে। এখন আসো, এই যে শুক্রাশয়, শুক্রাশয়ের নিচ দিয়ে, অর্থাৎ নিচের দিক বলতে হচ্ছে অঙ্কীয় দেশ। আমি একটু আগে পড়াইছি যে নিচের দিক মানে হচ্ছে অঙ্কীয় দেশ। তাহলে শুক্রাশয়ের অঙ্কীয় দেশ দিয়ে বা নিচের দিক দিয়ে তোমার হচ্ছে একটা করে, মানে এখানে আমরা শুক্রাশয়ের অঙ্কীয় দেশ বা নিচের দিয়ে একটা করে হচ্ছে তোমার এরকম শুক্রনালী বের হয়ে গেছে। এখানে আমরা দুইটা শুক্রনালী দেখাইছি, বুঝছো, এখানে আমরা হচ্ছে দুইটা শুক্রনালী দেখাইছি। মনে করো এটা হচ্ছে আরেকটা শুক্রাশয় থেকে আসছে, মানে আমরা আসলে এক পাশ থেকে দেখতেছি, আরেক পাশে কিন্তু আরেকটা শুক্রাশয় আছে, তো সেখান থেকেও কিন্তু একটা শুক্রনালী আসতেছে। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে যে একটা থেকে মনে হয় দুইটা নালী, ব্যাপারটা তা না। আসলে একটা থেকে একটা নালী আসে, আরেকটা ঠিক এই বরাবর ওই পাশে আছে, তো ধরে নাও যে ওই পাশ থেকে এই যে এই নালীটা আসতেছে। তাহলে প্রত্যেকটা শুক্রাশয়ের অঙ্কীয় দেশ দিয়ে একটা করে হচ্ছে তোমার শুক্রনালী বা ভাস ডিফারেন্স আসতেছে। একটা করে কি আসতেছে ভাইয়া, শুক্রনালী বা ভাস ডিফারেন্স আসতেছে। এই শুক্রনালী বা ভাস ডিফারেন্সটা হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের নবম উদর খণ্ডকে, ঘাসফড়িংয়ের নবম উদর খণ্ডকে এই শুক্রনালী বা ভাস ডিফারেন্স দুইটা মিলিত হয়ে ক্ষেপণ নালী তৈরি করছে। দ্যাট মিনস এই শুক্রাশয়ের অঙ্কীয় দেশ দিয়ে একটা করে ভাস ডিফারেন্স বা এটাকে বলা হয় শুক্রনালী, বাংলায় বলা হয় শুক্রনালী আসতেছে। আবার ওই পাশের শুক্রাশয় থেকে আরেকটা ভাস ডিফারেন্স বা এই যে শুক্রনালী আসতেছে। তো দুই পাশের দুইটা ভাস ডিফারেন্স বা শুক্রনালী এসে নবম উদর খণ্ডকে, এই যে দেখো নবম উদর খণ্ডকে হচ্ছে মিলিত হয়েছে। নবম উদর খণ্ডকে মিলিত হয়ে তারা আরেকটা নালী তৈরি করছে, যেই নালীটাকে তোমার বলা হয় ক্ষেপণ নালী। এই যে তাহলে এই নালীটাকে তখন বলা হচ্ছে ক্ষেপণ নালী বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো শুক্রনালীর কাজ কি বা ভাস ডিফারেন্সের কাজ কি? শুক্রনালী বা ভাস ডিফারেন্সের মাধ্যমে হচ্ছে শুক্রাণুগুলা শুক্রাশয় থেকে তোমার হচ্ছে ক্ষেপণ নালীতে চলে আসে, বুঝতেই পারতেছো। ঠিক আছে, আচ্ছা আবার ক্ষেপণ নালী তাহলে কেমনে তৈরি হয়েছে? দুই পাশের দুইটা শুক্রনালী বা ভাস ডিফারেন্স মিলিত হয়ে নবম উদর খণ্ডকে হচ্ছে ক্ষেপণ নালী তৈরি করছে। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে ক্ষেপণ নালী, তাহলে ক্ষেপণ নালীর কাজ কি? ক্ষেপণ নালীর কাজ মানে হচ্ছে কোনো কিছু ক্ষিপ্ত করা, মানে কোনো কিছু বের করে দেওয়া। তাহলে ক্ষেপণ নালীর কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে শুক্রাণুগুলা বা স্পার্মগুলাই যে শিশ্ন পথে বা পেনিসের মাধ্যমে হচ্ছে বাইরে বের করে দিচ্ছে যৌন জননের সময়।
ঠিক আছে। তাহলে ক্ষেপণ নালী হচ্ছে শুক্রাণুগুলোকে ক্ষিপ্ত করতেছে, নিক্ষিপ্ত করতেছে কোথায়, পেনিসের মাধ্যমে, সেটা হচ্ছে যৌন জননের সময় বাইরে বের করে দিচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কাজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তোমার যে ক্ষেপণ নালী, সেই ক্ষেপণ নালীর সাথে দেখো এগুলো অনেক কিছু কিছু চুলের মতো, দেখো কিছু কিছু চুলের মতো আঁকা বাঁকা হচ্ছে কিছু গ্রন্থি হচ্ছে যুক্ত। তাহলে ক্ষেপণ নালী যেখানে উৎপন্ন হয়েছে সেই জায়গাটায় দেখো ক্ষেপণ নালীর সাথে তোমার কিছু এক্সট্রা গ্রন্থি হচ্ছে যুক্ত। সেই এক্সট্রা গ্রন্থিকে তোমার বলা হচ্ছে সহায়ক গ্রন্থি। কি বলা হচ্ছে? সহায়ক গ্রন্থি। এই সহায়ক গ্রন্থির কাজ কি? এই সহায়ক গ্রন্থির কাজ হচ্ছে এই সহায়ক গ্রন্থিগুলা থেকে কিছু রস আসে, যেই রসগুলা হচ্ছে তোমার শুক্রাণুগুলাকে হচ্ছে পুষ্টি সরবরাহ করে। কারণ বুঝতেই পারতেছো শুক্রাশয় থেকে স্পার্ম উৎপন্ন হয়ে শুক্রনালীর মাধ্যমে এগুলা ক্ষেপণ নালীতে আসছে। আবার এই যে ক্ষেপণ নালীর সাথে যে তোমার সহায়ক গ্রন্থিগুলা যে কানেক্টেড, সেই সহায়ক গ্রন্থিগুলার মধ্যে হচ্ছে কিছু রস নিঃসরণ করে। সেই রসগুলা কি করে? শুক্রাণুগুলাকে হচ্ছে পুষ্টি প্রদান করে। কারণ শুক্রাণুগুলা কি করে আমরা সবাই জানি যে শুক্রাণু কিন্তু চলাচল করে, তো চলাচলের জন্য কিন্তু প্রয়োজনীয় পুষ্টি দরকার হয়। সেই পুষ্টি সরবরাহ করে হচ্ছে এই সহায়ক গ্রন্থি, যেগুলা কোথায় উন্মুক্ত? দেখো এই সহায়ক গ্রন্থিগুলা ক্ষেপণ নালীতে উন্মুক্ত। দেখছি যে বলছিলাম না যেটা হচ্ছে ক্ষেপণ নালী, তাহলে আর এটা কিন্তু সহায়ক গ্রন্থি, এই জিনিসটা। তাহলে সহায়ক গ্রন্থি কিন্তু ক্ষেপণ নালীতে হচ্ছে উন্মুক্ত। ফিল করতে পারতেছো? দেখছো কত ইজি আসলে বায়োলজি। আচ্ছা, এখন দেখো সহায়ক গ্রন্থির নিচে দেখো তোমার আরেকটা এক্সট্রা জিনিস থাকে, যেটা একটা থলির মতো একটা স্ট্রাকচার তৈরি করছে। দেখো এই যে জায়গাটা একটা থলির মতো একটা স্ট্রাকচার তৈরি করছে, যেটাকে তোমার বলা হয় সেমিনাল ভেসিকল বা বাংলায় বলা হয় শুক্রথলি। যেটাকে বলা হয় সেমিনাল ভেসিকল বা বাংলায় বলা হচ্ছে শুক্রথলি। আচ্ছা, শুক্রথলির কাজ কি? শুক্রথলির কাজ হচ্ছে যখন শুক্রনালী দিয়ে যখন হচ্ছে শুক্রাণুগুলো আসে, সেই শুক্রাণুগুলো সাময়িক সময়ের জন্য বা টেম্পোরারি টাইমের জন্য তোমার সেমিনাল ভেসিকল বা শুক্রথলির মধ্যে জমা থাকে। নাম শুনে বুঝতেছো থলির কাজ কি? কিছু একটা জমা রাখা। আর এটার পুরা নাম কি? শুক্রথলি। তার মানে নাম শুনে বুঝতেছো শুক্রাণু জমা রাখে। অর্থাৎ এই শুক্রথলি বা সেমিনাল ভেসিকল সাময়িক সময়ের জন্য শুক্রাণু জমা রাখে। যখন যৌন সঙ্গমের সময় তোমার হচ্ছে শুক্রাণু নিক্ষেপ করার দরকার হয়, তখন এই শুক্রথলি থেকে হচ্ছে শুক্রাণু বের হয়ে ফার্স্টে ক্ষেপণ নালীতে চলে যায়, পরে ক্ষেপণ নালীর মাধ্যমে শিশ্নপথে বা পেনিসের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। বুঝছো? তাহলে শুক্রথলি বা সেমিনাল ভেসিকলের কাজ কি? শুক্রাণু সাময়িক সময়ের জন্য জমা রাখে। ওকে, একবারে ইজি। তাহলে এটাই হচ্ছে তোমার পুরুষ প্রজনন তন্ত্রের হচ্ছে তোমার অংশ। তাহলে এই জিনিসটা এখন আমরা একটু দেখি। এই যে দেখো, তাহলে মিডিয়ান লিগামেন্ট, যে বলছিলাম মিডিয়ান লিগামেন্ট দ্বারা হচ্ছে শুক্রাশয়গুলো পৃষ্ঠপ্রাচীরের সাথে যুক্ত। আর এগুলো হচ্ছে কতগুলো ক্ষুদ্র স্বচ্ছ ফলিকল নিয়ে গঠিত, যেই ফলিকলের ভিতরে হচ্ছে শুক্রাণু তৈরি হয়, স্পার্ম তৈরি হয়, তাই না? এইমাত্র বলছি। ওকে, এবার আসো আমরা স্ত্রী জননতন্ত্রে চলে যাই। তাহলে ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের মধ্যেও সেম। তাহলে ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের মুখ্য অঙ্গ কোনটা? বুঝতেই পারতেছো ভাই, ডিম্বাশয়। তাহলে একজোড়া ডিম্বাশয় হচ্ছে ঘাসফড়িংয়ের মুখ্য স্ত্রী জননতন্ত্রের অঙ্গ হিসেবে কাজ করে। এখন ডিম্বাশয়ের পাশাপাশি ওই পুরুষ প্রজননতন্ত্রের মতো স্ত্রী প্রজননতন্ত্রও তোমার কিছু আনুষঙ্গিক অঙ্গ থাকে, যারাও হেল্প করে, যারাও প্রজনন প্রক্রিয়াতে হেল্প করে। সেগুলো হচ্ছে তোমার ডিম্বনালী, যোনি, স্পার্মাথিকা বা শুক্রধানী, স্ত্রী জননরন্ধ্র, আর হচ্ছে তোমার সহায়ক গ্রন্থি। স্ত্রী জননরন্ধ্র এবং হচ্ছে তোমার সহায়ক গ্রন্থি। তাহলে এগুলো একটু আমরা এখন দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তাইলে তোমরা এখন এই ছবিটা দেখো, এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্র। তাহলে তোমরা খেয়াল করতেছো যে এই যে এটা হচ্ছে তোমার, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার একটা ডিম্বাশয়, এটা কিন্তু আরেকটা ডিম্বাশয়, যে একজোড়া ডিম্বাশয় থাকে, ঠিক আছে? তাহলে এটা একটা ডিম্বাশয়, ওইটা কিন্তু হচ্ছে তোমার আরেকটা ডিম্বাশয়। তো তোমরা একটা জিনিস হচ্ছে একটু খেয়াল করো যে প্রত্যেকটা ডিম্বাশয় এরকম দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, প্রত্যেকটা ডিম্বাশয় এরকম 6 থেকে 8টা ক্ষুদ্র ক্ষুদ্র অনুডিম্বাশয় বা ওভারিওলের সমন্বয়ে গঠিত। অনুডিম্বাশয়কে ইংলিশে তোমার বলা হয় ওভারিওল। তাহলে তোমরা খেয়াল করো যে প্রত্যেকটা যে ডিম্বাশয়, এই যে এটা একটা ডিম্বাশয়, এটা কিন্তু আরেকটা ডিম্বাশয়। তাহলে প্রত্যেকটা ডিম্বাশয় দেখো এরকম 6 থেকে 8টা, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে প্রত্যেকটা ডিম্বাশয় হচ্ছে এরকম 6 থেকে 8টা ক্ষুদ্র ক্ষুদ্র অনুডিম্বাশয় বা ওভারিওলের সমন্বয়ে গঠিত। আর এই যে 6 থেকে 8টা অনুডিম্বাশয় বা ওভারিওল মিলে কিন্তু টোটাল তোমার হচ্ছে ডিম্বাশয়টা হচ্ছে তৈরি করছে। আর এই অনুডিম্বাশয় বা এই ওভারিওল থেকেই তোমার কি উৎপন্ন হয়? ডিম্বাণু উৎপন্ন হয়। এবং এগুলো হচ্ছে তোমার সিরিয়ালি কি থাকে? সাজানো থাকে ডিম্বাণুগুলা ওভারিওল বা অনুডিম্বাশয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে এই পাশে 6 থেকে 8টা অনুডিম্বাশয় বা ওভারিওল মিলে একটা ডিম্বাশয় তৈরি করছে, এই পাশের হচ্ছে 6 থেকে 8টা ছোট ছোট অনুডিম্বাশয় বা ওভারিওল মিলে আরেকটা ডিম্বাশয় তৈরি করছে। এখন দেখো এই ডিম্বাশয়গুলাও সেম,
ওদের উদর খণ্ডকে হচ্ছে তোমার মিডিয়ান লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে। এই যে দেখো এই লিগামেন্টটাকে বলা হয় মিডিয়ান লিগামেন্ট, সেম নাম দিছে। তাহলে ডিম্বাশয়গুলো স্ত্রী ঘাসফড়িংয়ে উদর খণ্ডকে হচ্ছে তোমার মিডিয়ান লিগামেন্টের মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই প্রত্যেকটা ডিম্বাশয় থেকে একটা করে হচ্ছে তোমার নালী বের হয়ে গেছে। প্রত্যেকটা ডিম্বাশয় থেকে দেখো একটা করে হচ্ছে তোমার নালী বের হয়ে গেছে। এই নালীটারে তোমার তাহলে কি বলা হবে? ডিম্বনালী। তাহলে এই পাশের ডিম্বাশয় থেকে একটা ডিম্বনালী, এই পাশের ডিম্বাশয় থেকে হচ্ছে আরেকটা ডিম্বনালী হচ্ছে বের হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ডিম্বনালীগুলা সপ্তম উদর খণ্ডকে, কত নম্বর উদর খণ্ডকে? সপ্তম উদর খণ্ডকে। দেখো এই যে এটা কিন্তু এই যে জায়গাটায় এই দুই পাশের দুইটা ডিম্বনালী মিলিত হয়েছে, এই জায়গাটা হচ্ছে তোমার সপ্তম উদর খণ্ড। তো সপ্তম উদরীয় খণ্ডকে দুই পাশের দুইটা ডিম্বনালী মিলিত হয়ে একটা পেশিবহুল হচ্ছে তোমার যোনি তৈরি করছে। পুরাটাই হচ্ছে যোনি, কিন্তু এই যোনিটা তৈরি হয়েছে হচ্ছে তোমার সপ্তম উদর খণ্ডকে। তো খেয়াল করছো, তাহলে দুই পাশের হচ্ছে তোমার দুইটা ডিম্বাশয়, দুই পাশের দুইটা ডিম্বনালী সপ্তম উদর খণ্ডকে হচ্ছে তোমার মিলিত হয়ে পেশিবহুল তোমার কিসে কনভার্ট হয়েছে? পেশিবহুল হচ্ছে তোমার যোনিতে হচ্ছে কনভার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পেশিবহুল যোনিতে কনভার্ট হয়েছে। এবং এই যোনির দুই পাশ থেকে দেখো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দুই পাশ থেকে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি? অভিপোজিটর। বুঝছো, এই জিনিসটাই কিন্তু অভিপোজিটর। তাহলে দুই পাশের দুইটা ডিম্বনালী সপ্তম উদর খণ্ডকে একটা পেশিবহুল যোনিতে পরিণত হয়েছে, আবার সেই যোনিটা দেখো দুইটা অভিপোজিটরের হচ্ছে মাঝখানে অবস্থান করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারতেছি, এটা নিয়ে আমাদের আর কোনো ধরনের টেনশন নাই। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে যোনি, সেই যোনি থেকে দেখো আবার একটা নালীর মতো একটা জিনিস বের হয়ে আসছে। দেখো যোনি থেকে হচ্ছে এরকম নালীর মতো হচ্ছে একটা জিনিস বের হয়ে আসছে, এইটাকে তোমার বলা হয় হচ্ছে স্পার্মাথিকা। তাহলে যোনি থেকে দেখো এরকম নালীর মতো হচ্ছে একটা জিনিস বের হয়ে আসছে, যেটাকে তোমার কি বলা হচ্ছে? যেটাকে তোমার বলা হচ্ছে স্পার্মাথিকা। এটাকে বাংলায় বলা হয় শুক্রধানী। এটাকে বাংলায় বলা হয় শুক্রধানী। আচ্ছা, তুমি এখন বলতে পারো ভাইয়া স্ত্রী ঘাসফড়িং, এর ভিতরে আবার শুক্রধানী জিনিসটা কি? শুক্রাণু তো হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের, তাহলে এটা স্ত্রী ঘাসফড়িংয়ে কেমনে আসছে? যৌন জননের সময় পুরুষ ঘাসফড়িং যখন স্ত্রী ঘাসফড়িংয়ের যোনিতে হচ্ছে যখন শুক্রাণু দেয়, তখন সেই শুক্রাণুগুলা সাময়িক সময়ের জন্য স্পার্মাথিকা বা শুক্রধানীর মধ্যে জমা থাকে। অর্থাৎ যৌন জননের সময় পুরুষ ঘাসফড়িংয়ের শুক্রাণুগুলা সাময়িক সময়ের জন্য স্ত্রী ঘাসফড়িংয়ের স্পার্মাথিকা বা শুক্রধানীতে হচ্ছে জমা থাকে। এই জন্য এটার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, আর ডিম্বনালীর কাজ কি? বুঝতেই পারতেছো যে অনুডিম্বাশয় থেকে যে ডিম্বাণুগুলা তৈরি হয়, সেই ডিম্বাণুগুলো আস্তে আস্তে ডিম্বনালীর মাধ্যমে যোনিতে চলে আসাটাই হচ্ছে এর কাজ। আর যোনি কিন্তু সরাসরি কার সাথে কানেক্টেড? স্ত্রী জনন রন্ধ্রের সাথে হচ্ছে কানেক্টেড। আচ্ছা, এবার আসা হচ্ছে এই দেখো প্রত্যেকটা যে ডিম্বাশয় ছিল, সেই ডিম্বাশয়ের উপরের দিকে দেখো আবার আরেকটা গ্রন্থি আছে, এগুলারে তোমার বলা হয় হচ্ছে তোমার সহায়ক গ্রন্থি। এগুলাকে কি বলা হয়? এই জিনিসগুলারে তোমার বলা হয় সহায়ক গ্রন্থি। সহায়ক গ্রন্থি, ঠিক আছে। এই সহায়ক গ্রন্থির কাজ কি? এই সহায়ক গ্রন্থি থেকে কিছু পরিমাণ হচ্ছে রস বের হয়। এই সহায়ক গ্রন্থি থেকে হচ্ছে তোমার কিছু পরিমাণ হচ্ছে তোমার রস বের হয়, যেগুলা ডিম পাড়ার সময় সিমেন্ট জাতীয় কিছু রস। এই সহায়ক গ্রন্থি থেকে তোমার হচ্ছে সিমেন্ট জাতীয় হচ্ছে তোমার কিছু রস বের হয়, যারা অনেকটা সিমেন্টের মতো কাজ করে। যতগুলা ডিম পারে সেই ডিমগুলাকে হচ্ছে একত্রে গুচ্ছাকারে আটকে রাখতে সাহায্য করে। সিমেন্টের কাজ কি? বিল্ডিং বানানোর সময় সিমেন্ট কি করে? ইটগুলারে হচ্ছে একসাথে আটকে রাখতে সাহায্য করে, তাই না? ঠিক সেমভাবে এই সহায়ক গ্রন্থি থেকে যেই রসগুলো বের হয়, সিমেন্ট সদৃশ কিছু রস বের হয়, যেই সিমেন্ট সদৃশ রসগুলো কি করে? তোমার হচ্ছে ডিম পাড়ার সময় ডিমের অনেকগুলো ঘাসফড়িংতে একসাথে অনেকগুলো ডিম পারে, সো অনেকগুলো ডিমকে একসাথে আটকে রাখতে হচ্ছে সাহায্য করে এই সিমেন্ট রসগুলা, যেটা হচ্ছে সহায়ক গ্রন্থি থেকে নিঃসরণ হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এই যে মিডিয়াল লিগামেন্ট দ্বারা হচ্ছে যুক্ত এই যে প্রত্যেকটা ডিম্বাশয় হচ্ছে অনেকগুলো অনুডিম্বাশয় বা ওভারিওল নিয়ে গঠিত, 6 থেকে 8টা। ঠিক আছে, এক্স্যাক্টলি হচ্ছে 6 থেকে 8টা, একটু লিখে রাখতে পারো। 6 থেকে 8টা হচ্ছে অনুডিম্বাশয় বা ওভারিওল নিয়ে গঠিত। ওকে, তাহলে আমরা স্ত্রী প্রজনন তন্ত্র এবং পুং প্রজনন তন্ত্র জানলাম। এখন আসা হচ্ছে ঘাসফড়িংয়ের যৌন জনন প্রক্রিয়া। বুঝতেই পারতেছো, ঘাসফড়িংয়ের প্রধান প্রজনন হচ্ছে যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করে। আচ্ছা, তো ঘাসফড়িংয়ের যৌন মিলন কখন হয়? গ্রীষ্মের শেষ দিকে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 5 স্টার একটা প্রশ্ন। তাহলে গ্রীষ্মের শেষ দিকে হচ্ছে তোমার যৌন মিলন হয় এবং তারা বেশ কয়েকবার হচ্ছে যৌন মিলন করতে পারে। আচ্ছা, তো এটা আমি একটু বুঝাই। এই যে এটা হচ্ছে পুরুষ ঘাসফড়িং, এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং। ঠিক আছে, আচ্ছা ছবিটা দেখে মনে হইতেছে না চিস আস্তাগফিরুল্লাহ আমরা কি দেখতেছি?
যাই হোক, এগুলা শেখার জন্য আমাদেরকে সব কিছুই হচ্ছে যে কি করতে হবে, দেখতে হবে। সো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের হচ্ছে যৌন মিলন দৃশ্য। যাই হোক, তো দেখে লজ্জা পাওয়ার কিছু নাই, সমস্যা নেই, কারণ এই জিনিসগুলো হচ্ছে যে যদি না হইতো আজকে কিন্তু তুমি আমি আমরা কেউ কিন্তু পৃথিবীর আলো দেখতাম না, তাই না? তো ব্যাপারগুলোকে এইভাবে ভাবার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, সম্মুখে এইসব কিছু যাতে না হয়, ব্যাপারটা এইরকম, ঠিক আছে? আমরা অনেক সময় এই জিনিসগুলো দেখলে ভাবি আল্লাহ কি করতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে যে মানুষের ক্ষেত্রে এটাও খুবই নর্মাল, বাট এটা হচ্ছে জনসম্মুখে যাতে এই সমস্ত জিনিসগুলো না হয়, ঠিক আছে? এগুলো অবশ্যই ধর্মীয়ভাবে একটা বিধি নিষেধ আছে, ঠিক আছে এগুলা। বাট প্রাণীদের ক্ষেত্রে তো এরকম না, আল্লাহ তাআলা প্রাণীদের কীভাবেই তৈরি করছে। প্রাণীরা তো আর আমাদের মতো এত সভ্য না, এত সভ্য হইলে কি আর ওরা সবার সামনে কি এইগুলা করতো, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে একটা যৌন মিলনের দৃশ্য। যাই হোক, তাহলে গ্রীষ্মের শেষ পর্যন্ত, ঠিক আছে, গ্রীষ্মকালীন হচ্ছে তোমার শেষ সময় পর্যন্ত হচ্ছে তোমার এরকম ঘাসফড়িং হচ্ছে যৌন মিলন সম্পন্ন হয়। ওকে, তো যৌন মিলনের পরে এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি দেখো আবার স্ত্রী জননতন্ত্রের একটা অংশ এঁকে রাখছি, কেন রাখছি এটা আমি একটু পরেই বলতেছি। তো পুরুষ ঘাসফড়িং যৌন মিলনের সময় স্ত্রী ঘাসফড়িংয়েরকে কি দেয়? শুক্রাণু বা স্পার্ম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কাহিনী হয়েছে ফার্স্টে যৌন মিলনের সময় এখানে একটা কাহিনী হয়। ঘাসফড়িংয়ের যে অনুডিম্বাশয় আছে, সেই অনুডিম্বাশয়গুলো থেকে যে ডিম্বাণুগুলো উৎপন্ন হয়, সেই ডিম্বাণুগুলো আস্তে আস্তে হচ্ছে তোমার ডিম্বনালী পথে বের হয়ে আসতে থাকে। তাহলে মনে করো এটা এখানে একটা ডিম্বাণু আছে, মনে করো এটা একটা ডিম্বাণু, তাহলে সেই ডিম্বাণুগুলো হচ্ছে তোমার যৌন মিলনের সময় তোমার কি হয়? এই ডিম্বনালী পথে হচ্ছে তোমার বের হয়ে নিচের দিকে নামতে থাকে, ডিম্বনালী পথে বের হয়ে নিচের দিকে নামতে থাকে। আর আমরা একটু আগে বলছিলাম না যে যৌন মিলনের সময় শুক্রাণুগুলা স্ত্রী ঘাসফড়িংয়ের কোথায় জমা থাকে? এই যে স্পার্মাথিকায় জমা থাকে। এই যে স্পার্মাথিকা বা এটাকে বলা হয় শুক্রধানী। তাহলে এই জায়গাটায় হচ্ছে তোমার যৌন মিলনের সময় শুক্রাণু জমা থাকে। সো খেয়াল করো, তো স্ত্রী ঘাসফড়িংয়ের ডিম্বাণু যখন এই ডিম্বনালী পথে নিচের দিকে বের হয়ে আসে, তখন সেই ডিম্বনালীগুলার মধ্যে দুই ধরনের আবরণ তৈরি হয়। একটা হচ্ছে তোমার নরম ভাইটেলাইন আবরণ, ভাইটেলাইন ঝিল্লি বলা হয়, ভাইটেলাইন ঝিল্লি। আরেকটা হচ্ছে তোমার কোরিয়ন নামক আবরণ। দুই ধরনের আবরণে হচ্ছে আবৃত হয়। তার মানে ডিম্বাণুগুলা যখন হচ্ছে তোমার ডিম্বনালী পথে নিচের দিকে নামতে থাকে, তখন এর উপর হচ্ছে তোমার ফার্স্টে নরম ভাইটেলাইন ঝিল্লি কাজ করে, তখন এর উপরে হচ্ছে তোমার নরম ভাইটেলাইন ঝিল্লি কাজ করে, আর তার উপরে হচ্ছে তোমার শক্ত বহিস্থ শক্ত হচ্ছে তোমার কোরিয়ন নামক আরেকটা হচ্ছে আবরণ এসে আবৃত হয়। আচ্ছা, তো আবৃত হওয়ার পরে এই ডিম্বাণুগুলা যখন যোনির মাধ্যমে আরো নিচের দিকে আসতে থাকে, আরো নিচের দিকে আসতে আসতে দেখো এই যে দেখছো স্পার্মাথিকা, এই ছিদ্র, এই যে স্পার্মাথিকা কিন্তু এই ছিদ্রের মাধ্যমে কিন্তু যোনিতে উন্মুক্ত হয়। সো ডিম্বাণুগুলো আরেকটু নিচের দিকে নামতে নামতে যখন স্পার্মাথিকার ছিদ্র পথের এখানে চলে আসে, তখন স্পার্মাথিকার ভিতরে কি আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তখন স্পার্মাথিকার ভিতরে কি আছে? স্পার্মাথিকার ভিতরে কিন্তু তোমার অলরেডি স্পার্ম বা শুক্রাণু জমা আছে। তো সেই স্পার্ম বা শুক্রাণুগুলা তখন এই যে ডিম্বাণু এই দিক থেকে নামতেছে, তো ডিম্বাণু যখন এই ছিদ্রের কাছাকাছি আসে, স্পার্মাথিকা বা শুক্রধানীর ছিদ্রের কাছাকাছি আসে, তখন শুক্রাণুগুলা তখন ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় তখন শুক্রাণুগুলা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি হয়? জাইগোট তৈরি করে। তাহলে এই জায়গাটায় হচ্ছে তখন কি হলো? জাইগোট তৈরি হলো। পরে জাইগোট তৈরি হওয়ার পর আস্তে আস্তে কি হয়? সেই ডিম্বাণুগুলা নিষিক্ত হয়, নিষিক্ত হয়ে এটা আস্তে আস্তে জাইগোট তৈরি করবে। পরে সেই নিষিক্ত ডিম্বাণুটাই যে স্ত্রী জনন রন্ধ্রের মাধ্যমে, এখানে কিন্তু একটা ছিদ্র আছে, স্ত্রী জনন রন্ধ্র, এই স্ত্রী জনন রন্ধ্রের মাধ্যমে নিষিক্ত ডিম্বাণুটা ডিম হিসেবে দেহের বাইরে হচ্ছে স্ত্রী ঘাসফড়িং হচ্ছে ডিম পারে। বুঝতে পারছো তাহলে ব্যাপারটা? তাহলে অনেক ইন্টারেস্টিং জিনিস না? তাহলে আশা করি হচ্ছে আমরা বুঝতে পারতেছি। এখন একটা মজার জিনিস হচ্ছে এই যে ডিম্বাণুর উপরে দুই ধরনের যে আবরণ আছে, এর মধ্যে একটা আবরণ হচ্ছে তোমার কোরিয়ন। এই কোরিয়নে একটা ছোট ছিদ্র আছে, এই কোরিয়নের ছোট ছিদ্রটাকে তোমার বলা হয় মাইক্রোপাইল। তার মানে কোরিয়ন যে আবরণটা, যেটা ডিম্বাণুর হচ্ছে তোমার চারপাশে থাকে, সেই কোরিয়ন আবরণে হচ্ছে তোমার একটা ছোট ছিদ্র আছে, সেই ছোট ছিদ্রটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল ছিদ্র। এই মাইক্রোপাইল ছিদ্র থাকার সুবিধাটা কি জানো? এই মাইক্রোপাইল ছিদ্র থাকার সুবিধাটা হচ্ছে যে মাইক্রোপাইল ছিদ্র থাকার কারণে যখন ডিম্বাণুটা স্পার্মাথিকার ছিদ্রের কাছে আসে, তখন কিন্তু শুক্রাণুটা ডিম্বাণুর সাথে হচ্ছে মিলিত হইতে পারে। যদি আজকে ধরো এই ছিদ্রটা না থাকতো, ধরো এটা একটা ডিম্বাণু, ডিম্বাণুর চারপাশে আবরণ আছে, বাট সে আবরণে যদি কোনো ছিদ্র না থাকতো, তাহলে কিন্তু শুক্রাণুটা কিন্তু এই যে দেখো ডিম্বাণুর সাথে কিন্তু মিলিত হইতে পারতো না, এই আবরণটা কিন্তু ওকে বাধা দিত।
কিন্তু এই জন্য আল্লাহ তাআলা কি করছে, ওদেরকে হচ্ছে একটা ছিদ্র দিয়ে দিছে কোরিয়নে, মাইক্রোপাইল ছিদ্র। যে মাইক্রোপাইল ছিদ্র থাকার কারণে কি হচ্ছে আলটিমেটলি, যে এই ছিদ্র থাকার কারণে তাহলে শুক্রাণুটা ডিম্বাণুর, ধর এখানে ছিদ্র আছে, তাহলে এই যে ভেদ করে ডিম্বাণুর সাথে হচ্ছে মিলিত হইতে পারতেছে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তারপরে নিষিক্ত ডিম্বাণু, পরে সেই নিষিক্ত ডিম্বাণুটা হচ্ছে তোমার স্ত্রী জনন রন্ধ্র বা ছিদ্রের মাধ্যমে হচ্ছে দেহের বাইরে ডিম আকারে হচ্ছে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি ওদের জিনিসগুলো। এখন দেখো এই যেটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং, আর খেয়াল করছে যে এটাই হচ্ছে ওভিপোজিটর, মানে ভিতরে আসলে ওভিপোজিটর আছে। তাহলে দেখছো পরবর্তীতে কি হয়, এই যে নিষিক্ত ডিম্বাণু যেটাকে ডিম হিসেবে স্ত্রী ঘাসফড়িং পারে, সেটা কি করে, ফার্স্টে এই যে ওভিপোজিটর নামে একটা অঙ্গের মাধ্যমে, দেখছো এটা কিন্তু মাটি, তাহলে ওভিপোজিটর নামক একটা অঙ্গের মাধ্যমে সে মাটিতে হচ্ছে গর্ত করে, সে মাটিতে গর্ত করে এরকম প্রত্যেকটা গর্তে সে 20টা করে হচ্ছে ডিম পারে। তাহলে ওভিপোজিটর অঙ্গের মাধ্যমে সে মাটিতে হচ্ছে গর্ত করে এরকম প্রত্যেকটা গর্তে হচ্ছে সে একসাথে 20টা করে ডিম পারে। এরকম একটা প্রজনন ঋতুতে একটা স্ত্রী ঘাসফড়িং এরকম হচ্ছে তোমার টোটাল 10টা গর্তে এরকম 20টা করে ডিম হচ্ছে তোমার গুচ্ছাকারে পারে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে প্রত্যেকটা গর্তে 20টা করে ডিম সে গুচ্ছাকারে পারতেছে, তাহলে এরকম সে কয়টা গর্তে ডিম পারে, 10টা গর্তে ডিম পারে। তাহলে প্রত্যেকটা গর্তে যদি 20টা করে সে ডিম পারে, তাহলে 10টা গর্তে সে টোটাল কয়টা ডিম পারবে, 200টার মতো হচ্ছে ডিম পারবে। তাহলে সে 10টা গর্তে টোটাল হচ্ছে 200টার মতো হচ্ছে সে ডিম পারে। আর ডিম পারার পরে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং দুইটাই মারা যায়। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু কিন্তু আমরা এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আসা হচ্ছে এই যে ঘাসফড়িংয়ের যে তোমার হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে, এখানে আমরা একটু পড়ি। তাহলে ঘাসফড়িং এরকম হচ্ছে তোমার শরৎকাল পর্যন্ত হচ্ছে ডিম পাড়া হচ্ছে অব্যাহত রাখে। এখন ঘাসফড়িংয়ের ডিম্বাণুটা হচ্ছে তোমার এই যে এখানে লেখাও আছে, দেখছো 10 সেন্টিমিটার গর্ত করে, ওই যে প্রত্যেকটা গর্তে 20টা করে ডিম পারে, এরকম 10টা গর্তে টোটাল 20 × 10 মানে 200টা হচ্ছে ডিম পারে। এখন ঘাসফড়িংয়ের যে ডিম্বাণু, সেই ঘাসফড়িংয়ের ডিম্বাণু হচ্ছে তোমার সেন্ট্রোলেসিথাল ধরনের ডিম্বাণু। তাহলে এদের যে ডিম্বাণুটা, এদের ডিম্বাণুটা হচ্ছে তোমার সেন্ট্রোলেসিথাল। তাহলে এদের ডিম্বাণুটা হচ্ছে তোমার কি, সেন্ট্রোলেসিথাল ধরনের ডিম্বাণু। আচ্ছা, সেন্ট্রো মানে হচ্ছে সেন্টার, সেন্ট্রো মানে হচ্ছে সেন্টার মানে মাঝখানে, লেসিথাল মানে হচ্ছে কুসুম, অর্থাৎ ঘাসফড়িংয়ের ডিম্বাণুতে কুসুমটা হচ্ছে তোমার সেন্টারে থাকে, কুসুমটা হচ্ছে সেন্টারে, বা এটাকে বাংলায় বলা হয় কেন্দ্র, সেন্টারের বাংলা হচ্ছে কেন্দ্র। তাহলে কুসুম হচ্ছে তোমার কেন্দ্রে থাকে, তাহলে কুসুমটা সেন্টারে বা কেন্দ্রে থাকে বলে এটাকে বলা হয় সেন্ট্রোলেসিথাল। সেন্ট্রো মানে সেন্টার বা কেন্দ্র, লেসিথাল মানে কুসুম, তাহলে এই জন্য কুসুমটা সেন্টারে বা কেন্দ্রে থাকে বলে সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু বলা হয় ঘাসফড়িংকে। ঠিক আছে, আচ্ছা, তো এখন নিষেক প্রক্রিয়া তো বুঝতেই পারতেছো যে নিষিক্ত ডিম্বাণুটা হচ্ছে জাইগোটে, নিষিক্ত ডিম্বাণুটাকে হচ্ছে আমরা জাইগোট বলি। পরবর্তীতে সেই জাইগোটটা হচ্ছে কি হয়, ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে জাইগোটটা হচ্ছে তোমার পরিস্ফুটন হয়। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো আমরা বাংলাদেশ পড়ছি না যে ষড় ঋতুর দেশ বাংলাদেশ, তাহলে কি কি পড়ছি, ষড় ঋতুর দেশের মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? আচ্ছা, তো এখানে একটা কাহিনী আছে। তাহলে নিষিক্ত যে ডিম্বাণুটা যেটাকে আমরা জাইগোট বলতেছি, সেই জাইগোটটা এখন ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে বারবার বিভাজিত হয়ে পরিস্ফুটন হচ্ছে, কারণ বাচ্চা ঘাসফড়িংয়ের এখন পরিস্ফুটন হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই পরিস্ফুটনটা নিষিক্ত ডিম্বাণু হওয়ার পরে শরৎকালের শেষ পর্যন্ত সে ডিম পাড়তেছে, এরপরে তার ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে তার জাইগোটটা পরিস্ফুটন হয়েছে। এই পরিস্ফুটনটা প্রথমে 3 সপ্তাহ হয়। কয় সপ্তাহ হয়? প্রথমে হচ্ছে 3 সপ্তাহ হয়। 3 সপ্তাহ হইতে হইতে ততদিনে শীতকাল চলে আসে। ব্যাপারটা চিন্তা করে, সে শরতের শেষ পর্যন্ত সে ডিম পারছে, মানে শরৎকাল শেষ, তারপরে পরিস্ফুটন হইতে হইতে, ঠিক আছে, পরিস্ফুটন হইতে হইতে হেমন্তকালও শেষ, 3 সপ্তাহ শেষ, মোটামুটি হেমন্তকালও শেষ, শীতকাল চলে আসে। এখন তুমি ইমাজিন করো, ঘাসফড়িংয়ের যদি পরিস্ফুটন টোটালি চলতে থাকে তাহলে কিন্তু একটা ঝামেলা আছে। সে পরিস্ফুটন হয়ে যখন ডিম থেকে যখন বাচ্চা ঘাসফড়িং বের হবে, বাচ্চা ঘাসফড়িং কিন্তু সরাসরি শীতকালে বের হবে। আর শীতকাল কিন্তু তোমরা জানো যে প্রাণীদের জন্য কিন্তু অনেক খারাপ একটা সময়, কারণ শীতকালে কিন্তু পর্যাপ্ত খাবার নাই, গাছের পাতা ঝরে যাচ্ছে, সো ঘাসফড়িংয়ের জন্য কিন্তু পর্যাপ্ত খাবারও থাকে না, বা শীতকালে প্রচণ্ড ঠান্ডায় বাচ্চা ঘাসফড়িং যদি ডিম থেকে বের হয় ও কিন্তু বাঁচতে পারবে না। এই জন্য একটা মজার জিনিস হচ্ছে ওদের যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটা 3 সপ্তাহ পর্যন্ত পরিস্ফুটন হওয়ার পর শীতকালের সময় পরিস্ফুটনটা অফ রাখে, পজ রাখে, কোনো কিছুকে অফ করারে বলা হয় পজ করা। তো শীতকালে হচ্ছে পরিস্ফুটন অফ রাখে, এটারে তোমার নাম দিচ্ছে হচ্ছে ডায়াপজ। তাহলে ডায়াপজ কি, যে ঘাসফড়িংয়ের নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটা
3 সপ্তাহ পরিস্ফুটন হওয়ার পরে প্রচণ্ড শীতকালে পরিস্ফুটনটা পজ করে রাখে, এটাকে তোমার নাম দিছে হচ্ছে ডায়াপজ। এই ডায়াপজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডায়াপজটা যদি না থাকতো তাহলে কিন্তু বাচ্চা ঘাসফড়িং কিন্তু ডিম ফুটে কিন্তু শীতকালে বের হতো, আর শীতকালে বের হয়েও কিন্তু আর বাঁচতে পারতো না। সো এই জন্য জিনিসটাকে হচ্ছে পজ রাখতে সাহায্য করতেছে ডায়াপজ। তো পরবর্তীতে যখন শীতকাল শেষ হওয়ার পর যখন বসন্তকাল শুরু হয়, বসন্তকালে যখন আবার চারপাশটা হচ্ছে গরম হয়ে যায়, উষ্ণ পরিবেশ চলে আসে, গাছে গাছে যখন পাতা তৈরি হয়, পর্যাপ্ত খাবার তৈরি হয়, তখন ডায়াপজটা হচ্ছে শেষ হয়ে আবার পরিস্ফুটন শুরু হয়ে তখন বসন্তকালে হচ্ছে তোমার ডিম ফুটে বাচ্চা ঘাসফড়িং বের হচ্ছে। ঠিক আছে, চমৎকার কিন্তু একটা জিনিস। ওকে, তাহলে এইটুকু জিনিস হচ্ছে আমরা পারবো। আচ্ছা, তাহলে এগুলা পারা গেল। এখন আসা হচ্ছে রূপান্তর। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আসলে 2 ধরনের হচ্ছে রূপান্তর দেখা যায়, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আচ্ছা, সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর, আমি একটু ব্যাপারটা বুঝাই। সম্পূর্ণ রূপান্তর হচ্ছে তোমার শিশু অবস্থায় প্রাণীর সাথে পূর্ণাঙ্গ অবস্থায় প্রাণীর কোনো মিল থাকবে না, মানে শিশু অবস্থায় যে প্রাণী আছে তার সাথে পূর্ণাঙ্গ অবস্থায় প্রাণীর কোনো মিলই থাকবে না, এই ধরনের রূপান্তরকে তোমার বলা হয় সম্পূর্ণ রূপান্তর। মানে তুমি ইমাজিন করো, ধরো কথার কথা, মানুষের যে বাচ্চা, মানুষের বাচ্চাটারে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে এই বাচ্চাটা কিন্তু মানুষের বাচ্চাই হবে, কারণ একটা পূর্ণবয়স্ক মানুষের সাথে একটা বাচ্চার কিন্তু দৈহিকে কোনো খুব একটা পার্থক্য নাই। হ্যাঁ, একটা বাচ্চা মানুষের সাইজ একটু ছোট হবে, ওকে ফাইন, বাট দেখো আমাদেরও ধরো 2টা হাত 2টা পা, একটা বাচ্চারও 2টা হাত 2টা পা, আমাদের 2টা কান, ওরও 2টা কান, 2টা চোখ, নাক, সব কিছু কিন্তু সেম। তাহলে ব্যাপারটা বুঝছো? তাহলে যেই রূপান্তরে শিশু অবস্থায় হচ্ছে তোমার প্রাণীর সাথে পূর্ণাঙ্গ অবস্থায় প্রাণীর মানে জাস্ট সাইজে একটু পার্থক্য থাকতে পারে, এটা তো স্বাভাবিক, বাচ্চা এসে আর একটু বড় হইলে আরও বড় হবে, সাইজে পার্থক্য বাদ দিলে বাকি সব কিছু হচ্ছে মোটামুটি সেম, সেই ধরনের রূপান্তরকে তোমার বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ মানে এখানে হচ্ছে যে বাচ্চাকালে যেটা ছিল বড় হয়েও সে সেটাই হয়েছে, তার মানে এখানে রূপান্তর বলতে কিছু হয় নাই, এই ধরনের রূপান্তরকে তোমার বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। দ্যাট মিনস অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় যে প্রাণীটা থাকে আর পূর্ণাঙ্গ অবস্থায় যে প্রাণীটা থাকে সেটা 2-3টা জিনিস বাদ দিলে প্রায় সেমই থাকে, এই জন্য বলা হয় যে এখানে কোনো রূপান্তর হয় নাই। রূপান্তর বলতে আমরা কি বুঝাই, যে চেঞ্জ হয়ে যাওয়া, এখানে কিন্তু সে চেঞ্জ হয় নাই। যেমন একটা বাচ্চা সে বড় হয়ে কিন্তু খালি সাইজে বড় হয়েছে, বাট তার এমন না যে মানুষের 2টা হাত, একটা বাচ্চার 4টা হাত, এরকম তো আর কিছু না, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু বড় হয়েও তার খুব একটা চেঞ্জ হয় নাই, মানে তার কোনো ওইরকম রূপান্তর হয় নাই, এই জন্য এই রূপান্তরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। তাহলে অসম্পূর্ণ রূপান্তরের সংজ্ঞা কি, যে শিশু অবস্থায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় প্রাণের মধ্যে হচ্ছে মাত্র 2-3টা জিনিস বাদ দিলে যদি বাকি সব কিছু মোটামুটি সেম থাকে তাহলে সেই ধরনের রূপান্তরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। আর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, সাথে তেলাপোকার ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। MCQ এর জন্য এটা 5 স্টার, যে অসম্পূর্ণ রূপান্তর কোথায় কোথায় দেখা যায়, ঘাসফড়িং এবং তেলাপোকায় দেখা যায়। আর অসম্পূর্ণ রূপান্তরে হচ্ছে তোমার শিশু অবস্থায় প্রাণীকে হচ্ছে নিম্ফ বলা হয়, শিশু অবস্থায় প্রাণীকে হচ্ছে নিম্ফ বলা হয়। আর অসম্পূর্ণ রূপান্তরে হচ্ছে তোমার একটা প্রাণীর জীবন চক্রে হচ্ছে 3টা সাইকেল দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। ডিম থেকে হচ্ছে নিম্ফ বের হয়, নিম্ফ থেকে হচ্ছে ইমাগো বা পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে ডিম থেকে হচ্ছে নিম্ফ দশা বাচ্চা অবস্থায়, তারপরে সেখান থেকে পূর্ণাঙ্গ বা ইমাগো দশা হচ্ছে অবস্থা প্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারতেছি। এবার আসো সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে যে বাচ্চা অবস্থায় প্রাণী আর পরিণত অবস্থায় প্রাণীর মধ্যে হচ্ছে ব্যাপক পার্থক্য থাকবে। ব্যাপক পার্থক্য বলতে ব্যাপক পার্থক্য থাকবে, মানে তুমি দেখলে অনেক সময় বুঝতে পারবা না যে এটা বড় হয়ে এই প্রাণী হয়েছে, তুমি বুঝতেই পারবা না, এত চেঞ্জ আসছে। আর এত চেঞ্জ মানেই তো রূপান্তর, কারণ কোনো কিছু চেঞ্জ মানে তো সে রূপ চেঞ্জ করছে, রূপান্তর। এই জন্য এই ধরনের রূপান্তরকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। দ্যাট মিনস সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণী এবং পূর্ণাঙ্গ অবস্থায় প্রাণীর মধ্যে হচ্ছে ব্যাপক পরিবর্তন থাকবে। এই জন্য আমরা বলতেছি যে শিশু থেকে সে পূর্ণাঙ্গ হইতে তার মধ্যে ব্যাপক চেঞ্জ আসছে, এই জন্য এটাতে তোমার বলা হয় সম্পূর্ণ রূপান্তর। আর সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় হচ্ছে তোমার প্রাণীকে হচ্ছে লার্ভা বলে, এটা খুব ইম্পর্টেন্ট। আর সম্পূর্ণ রূপান্তরে হচ্ছে একটা প্রাণীর আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে হচ্ছে 4টা স্টেজ দেখা যায়। ডিম ফুটে হচ্ছে লার্ভা বের হয়, তারপরের দশাটা হচ্ছে পিউপা দশা, তারপরে হচ্ছে তোমার ইমাগো বা পূর্ণাঙ্গ দশা আর কি। ঠিক আছে, তাহলে 4টা দশা হয়। আর এখানে রূপান্তর, আর এখানের এক্সাম্পল হচ্ছে মৌমাছি এবং প্রজাপতির রূপান্তর। মনে রাখবা কেমনে ভাই? মনে রাখতে পারো হচ্ছে প্রেম দিয়ে। প্রেমে পড়লে মানুষ চেঞ্জ হয়ে যায়,
অর্থাৎ প্রেমে পড়লে হচ্ছে সম্পূর্ণ রূপান্তর হয়, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে প্রেমে পড়লে হচ্ছে মানুষ চেঞ্জ হয়ে যায়, মানে সম্পূর্ণ রূপান্তর হয়। তাহলে প্রেমে হচ্ছে সম্পূর্ণ রূপান্তর হয়। তাহলে প্রেমের প্রতে হচ্ছে প্রজাপতি, মতে মৌমাছি। তাহলে প্রজাপতি এবং মৌমাছির রূপান্তর হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে, ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এমসিকিউ এর জন্য 5 স্টার। ওকে, তাহলে পারা যাবে, এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা। ওকে, এখন আসো হচ্ছে ঘাসফড়িংয়ের রূপান্তরে চলে আসি। তাহলে একটু আগে বলছি যে ঘাসফড়িংয়ের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, এটাকে ইংলিশে বলা হয় হেমিমেটাবোলাস, খুব ইম্পর্টেন্ট। তাহলে অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস হচ্ছে রূপান্তর। 3টা ধাপ আছে, পড়াইছি। ডিম থেকে হচ্ছে নিম্ফ, নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। আর ঘাসফড়িংয়ের নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হইতে ঘাসফড়িং হচ্ছে মোট 5 বার হচ্ছে তোমার খোলস পাল্টায়। আমি একটু বলতেছি, হ্যাঁ, আমি একটু বলতেছি যে এই স্টেজটা দেখো। তাহলে একটা ডিম থেকে হচ্ছে কি হয়, তাহলে 3টা স্টেজ আছে দেখো। তাহলে ঘাসফড়িংয়ের প্রথম স্টেজটা হচ্ছে ডিম, তারপরের স্টেজটাকে বলা হয় নিম্ফ। এই নিম্ফের মধ্যে আবার বেশ কয়েকটা স্টেজ আছে দেখো। ফার্স্ট স্টেজ নিম্ফ, সেকেন্ড স্টেজ নিম্ফ, থার্ড স্টেজ নিম্ফ, ফোর্থ স্টেজ নিম্ফ, 5 স্টেজ নিম্ফ। তো সবগুলো নিম্ফকে আমরা একটাই বলতেছি, নিম্ফ বলতেছি। তাহলে ডিম, তারপরে নিম্ফ, তারপরে দেখো এই যে অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ দশা হচ্ছে প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এখন জিনিসটা কি হয়, তাহলে ঘাসফড়িংয়ের যখন ডিম থেকে ফুটে যখন বাচ্চা ঘাসফড়িং বের হয়, সেই বাচ্চাটাকে বলা হয় ফার্স্ট স্টেজ নিম্ফ। তো পরবর্তীতে সেই ফার্স্ট স্টেজ নিম্ফটা হচ্ছে আগে সাইজে বড় হইতে থাকে। তো সাইজে বড় হইতে হইতে মনে আছে ঘাসফড়িংয়ের চারপাশে, দেহের চারপাশে কিন্তু কিউটিকলের একটা শক্ত আবরণ আছে, তাই না? একটা কিউটিকলের কিন্তু শক্ত আবরণ আছে, খোলস আছে। তো এই ফার্স্ট স্টেজ নিম্ফ যখন একটু সাইজে বড় হয়, একটা সময় সে সাইজে বড় হইতে যায়, সে তার খোলসের কারণে হচ্ছে বাধা পায়, খোলসের কারণে হচ্ছে বাধা পায়। সো তখন দেখা যায় কি তার প্রথমবার হচ্ছে খোলসটা চেঞ্জ হয়ে আরেকটু বড় আকৃতির খোলস তৈরি হয়। আর প্রথমবার যখন তার খোলসটা চেঞ্জ হয়ে যায়, তখন সেই ফার্স্ট স্টেজ নিম্ফটা তখন সেকেন্ড স্টেজ নিম্ফে হচ্ছে কনভার্ট হয়। ঠিক আছে, কারণ বুঝতেই পারতেছো খোলসটা কিন্তু ছোট, তো সে সাইজে বড় হইতে হইতে একটা সময় কিন্তু খোলসে বাড়ি খাচ্ছে, বাধা পাচ্ছে। সো তখন তার খোলসটা চেঞ্জ হয়ে সে আরেকটু সাইজে বড় হয়। আর যখনই তার খোলসটা চেঞ্জ হয়, তখন বলা হচ্ছে সে হচ্ছে সেকেন্ড স্টেজ নিম্ফে চলে আসছে। তার মানে প্রথমবার খোলস চেঞ্জ হইলে সে প্রথম নিম্ফ থেকে সেকেন্ড নিম্ফে হচ্ছে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, আর এই যে ঘাসফড়িংয়ের যে খোলস মোচন প্রক্রিয়া, সেই খোলস মোচন প্রক্রিয়াটাকে তোমার বলা হয় মল্টিং। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ফর এইচএসসি এমসিকিউ, মেডিকেল এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ। তাহলে ঘাসফড়িংয়ের খোলস মোচন প্রক্রিয়াটারে বলা হয় মোল্টিং। তাহলে প্রথমবার মোল্টিংয়ের মাধ্যমে সে ফার্স্ট স্টেজ নিম্ফ থেকে সেকেন্ড স্টেজ নিম্ফে পরিণত হলো। ঠিক সেমভাবে সেকেন্ড স্টেজ নিম্ফ থেকে আরেকবার খোলস মোচনের মাধ্যমে, দ্বিতীয় খোলস মোচনের মাধ্যমে সে থার্ড স্টেজ নিম্ফে পরিণত হইল। সেখান থেকে 3 নম্বর খোলস মোচনের মাধ্যমে সে চতুর্থ স্টেজে চলে গেছে। সেখান থেকে 4 নম্বর খোলস মোচনের মাধ্যমে সে পঞ্চম স্টেজে চলে গেছে। এই পঞ্চম স্টেজে যাওয়ার পর সেখান থেকে 5 নম্বর খোলস মোচনের মাধ্যমে সে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হয়েছে। তার মানে একটা ঘাসফড়িংয়ের টোটাল জীবদ্দশায় হচ্ছে মোট 5 বার খোলস মোচন বা মোল্টিংয়ের মাধ্যমে সে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে হচ্ছে পরিণত হয়। ঠিক আছে, আর এই যে পরপর 2 বার খোলস মোচন করতেছে, তাহলে পরপর 2 বার খোলস মোচনের যে মধ্যবর্তী যে স্টেজটা, সেই স্টেজটাকে তোমার বলা হয় ইনস্টার। সেই স্টেজটাকে কি বলা হয়? ইনস্টার। এই যে দেখো, তাহলে 2টি খোলস মোচনের মধ্যবর্তী যে দশাটা বা মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাকে তোমার বলা হয় ইনস্টার। তাহলে ইনস্টার কি? 2টি খোলস মোচনের মধ্যবর্তী দশাটাকে আমরা কি বলতেছি? ইনস্টার বলতেছি। আর এরকম করে ঘাসফড়িংয়ের টোটাল রূপান্তর হইতে মোট সময় লাগে হচ্ছে 2 মাস। তো এরকম ঘাসফড়িংয়ের রূপান্তর হইতে মোট সময় লাগে হচ্ছে 2 মাস, অর্থাৎ মোট 2 মাসের মধ্যে সে শিশু অবস্থায় বা নিম্ফ থেকে সে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে কনভার্ট হয়। ওকে, তাহলে এগুলো আমরা পারবো। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এখন আসো একটা চমৎকার জিনিস, ভাই নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। আচ্ছা, বাচ্চা অবস্থা এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য মোটামুটি 2-3 জায়গাতে পার্থক্য আছে, এটা তো বুঝতেই পারতেছো। সেটা হচ্ছে আকার। ভাই একটা বাচ্চার আকার হচ্ছে ছোট হবে, আর একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের আকার বড় হবে, সিম্পল বেসিক। তারপর একটা বাচ্চাতে ডানা থাকবে না বা এখানে কোনো পাখা থাকবে না, বুঝতেই পারতেছো, অথচ পূর্ণাঙ্গ অবস্থায় হচ্ছে তোমার ডানা থাকবে। আবার একটা বাচ্চার যে জননাঙ্গ সেটা অপরিণত অবস্থায় থাকে, বাচ্চাদের জননাঙ্গ হচ্ছে অপরিণত অবস্থায় থাকে, আর পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে সেটা পরিণত হয়। আবার বাচ্চাদের হচ্ছে মোল্টিং ঘটে, মোল্টিং ঘটতেছে মানে খোলস মোচন হচ্ছে, আর পূর্ণাঙ্গ ঘাসফড়িং যখন হয়ে গেছে তারপরে কিন্তু আর খোলস মোচন হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন একটু আজান দিচ্ছে, আমরা বাকি পার্টটা হচ্ছে আজানের পরে হচ্ছে পড়াচ্ছি। 1 মিনিট আমরা ব্রেক নেই, আজানটা শেষ হোক, তারপরে হচ্ছে আমরা শুরু করতেছি। হ্যাঁ,
আচ্ছা, তো এবার আসো হচ্ছে রূপান্তরে হরমোনের ভূমিকা। ঠিক আছে, তাহলে ঘাসফড়িংয়ের দেহে হচ্ছে তোমার 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড পাওয়া যায়। অন্তঃক্ষরাকে ইংলিশে তোমার বলা হয় এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন, এন্ডো মানে ভিতরে বা অন্ত, তো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড পাওয়া যায়। এগুলোর মধ্যে প্রথম 3টা গ্রন্থি নিঃসৃত যে হরমোন সেগুলো হচ্ছে রূপান্তরে প্রধান ভূমিকা পালন করে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ঘাসফড়িংয়ের দেহে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়। এদের মধ্যে হচ্ছে তোমার প্রথম 3 ধরনের হচ্ছে গ্রন্থি, এগুলো হচ্ছে রূপান্তরে ভূমিকা পালন করে। এই স্লাইড থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় 20-21 প্রশ্ন আসছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো তাহলে এর মধ্যে তাহলে 4 ধরনের আগে গ্রন্থির নাম পড়ি। একটা হচ্ছে তোমার ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ। আচ্ছা, তুমি নাম শুনে বুঝতেছো ভাই সেরিব্রাল, সেরিব্রাল মানে কি? আমরা পড়ছি না যে মস্তিষ্কের একটা পার্টের নাম হচ্ছে সেরেব্রাম, তাহলে নাম শুনে মনে হচ্ছে না যে সেরেব্রামের সাথে কানেক্টেড, মানে মস্তিষ্কের সাথে কানেক্টেড। দ্যাট মিনস এই ইন্টারসেরেব্রাল, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, আর সেরিব্রাল মানে হচ্ছে সেরিব্রাম বা মস্তিষ্কের মাঝখানে। দ্যাট মিনস এই ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ এগুলোর অবস্থান হচ্ছে তোমার মস্তিষ্কে। তাহলে ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ কোথায় অবস্থান করে? মস্তিষ্কে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আশা করি বেসিকটা বুঝতেছি। আচ্ছা, এখন ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন নামে একটা হরমোন ক্ষরণ হয়, যেটা প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আচ্ছা, প্রোথোরাসিকোট্রপিক হরমোন। আচ্ছা, ট্রপিক কথাটার মানে হচ্ছে এই হরমোনটা অন্য আরেকটা হরমোনের ক্ষরণকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। মনে করো তোমার বউ, তুমি কি দেখবা, তুমি টিভিতে কোন চ্যানেল দেখবা, মনে করো তোমার বউ কন্ট্রোল করতেছে, তাহলে তোমার বউ হচ্ছে একটা ট্রপিক বউ। ট্রপিক মানে হচ্ছে যে অন্যকে কন্ট্রোল করে। তাহলে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, তার মানে ট্রপিক কথাটার মানে হচ্ছে এই হরমোনটা অন্য আরেকটা হরমোনের ক্ষরণকে হচ্ছে কন্ট্রোল করতেছে। কোন হরমোনের ক্ষরণকে কন্ট্রোল করতেছে? নামের মধ্যে লুকায় আছে, দেখো, প্রোথোরাসিকোট্রপিক হরমোন। দ্যাট মিনস এটা প্রোথোরাসিক গ্রন্থির হরমোন ক্ষরণকে হচ্ছে উদ্দীপ্ত করে। তাহলে বুঝতেছো ভাই, প্রোথোরাসিকোট্রপিক, ট্রপিক মানে আরেকজনকে হচ্ছে কন্ট্রোল করতেছে, তাহলে এটা কাকে কন্ট্রোল করতেছে? প্রোথোরাসিক গ্রন্থির ক্ষরণকে হচ্ছে সে উদ্দীপ্ত করতেছে বা কন্ট্রোল করতেছে। ঠিক আছে, তাহলে এই হরমোনটা, তাহলে এর আরেকটা নাম হচ্ছে মস্তিষ্ক হরমোন। তাহলে এটা কোত্থেকে আসে? ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ থেকে আসে, যেটা হচ্ছে মস্তিষ্কে অবস্থান করে। আচ্ছা, তাহলে এর পরের গ্রন্থির নাম কি? ওই যে প্রোথোরাসিক গ্রন্থি। তাহলে এই প্রোথোরাসিক গ্রন্থি থেকে আবার একটা স্পেশাল হরমোন ক্ষরণ হয়, এগডাইসন হরমোন। এই এগডাইসন হরমোন হচ্ছে তোমার মোল্টিং বা খোলস মোচন নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই স্লাইডটা এমসিকিউ এর জন্য, এইচএসসি এমসিকিউ, মেডিকেল এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ। তাহলে এগডাইসন হরমোনটা মোল্টিং বা খোলস মোচন নিয়ন্ত্রণ করে। তাহলে কোন হরমোনটা খোলস মোচন কন্ট্রোল করতেছে? এগডাইসন হরমোন। এটা কোত্থেকে বের হয়? প্রোথোরাসিক গ্রন্থি থেকে বের হয়। এখন একটা মজার জিনিস, এই প্রোথোরাসিক গ্রন্থি এটা কোথায় অবস্থান করে? দেখো, থোরাসিক মানে কিন্তু বক্ষদেশীয়, আমরা পড়ছিলাম কিন্তু এই যে থোরাসিক কশেরুকা পড়ছি না, থোরাসিক কশেরুকা। থোরাসিক মানে হচ্ছে বক্ষ, তাহলে থোরাসিক মানে বক্ষ। প্রো মানে হচ্ছে আদি বা আগে, তাহলে প্রো মানে হচ্ছে আদি বা আগে, থোরাসিক মানে বক্ষ। দ্যাট মিনস প্রোথোরাসিক কথাটার মানে হচ্ছে অগ্রবক্ষ, আগে মানে অগ্র, তাহলে প্রোথোরাসিক কথাটার মানে হচ্ছে অগ্রবক্ষ। দ্যাট মিনস এই প্রোথোরাসিক গ্রন্থি হচ্ছে অগ্রবক্ষে অবস্থান করে এবং এখান থেকে এক ডাইসন হরমোন ক্ষরণ হয়, খুবই ইম্পর্টেন্ট, যা হচ্ছে তোমার মোল্টিং বা খোলস মোচন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে চলে আসো কর্পোরা অ্যালাটা। এই কর্পোরা অ্যালাটা হচ্ছে তোমার আরেকটা গ্রন্থি, এখানে নিম্ফ দশায় এখান থেকে জুভেনাইল হরমোন ক্ষরণ হয়, খুবই ইম্পর্টেন্ট, যা বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং নিম্ফ দশাকে হচ্ছে তোমার দীর্ঘ করে। মানে জুভেনাইল হরমোন হচ্ছে নিম্ফের বৈশিষ্ট্য নির্ধারণ করে আর নিম্ফ দশাকে হচ্ছে দীর্ঘ করে। আর প্রাপ্তবয়স্ক অবস্থায় এই কর্পোরা অ্যালাটা থেকে হচ্ছে গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ হয়। এই গোনাডোট্রপিন, এখানে প্রথমে কি আছে? গোনাড। এই গোনাড মানে হচ্ছে জননাঙ্গ। গোনাডোট্রপিন কথাটার প্রথমে আসে হচ্ছে তোমার গোনাড, গোনাডের বাংলা হচ্ছে জননাঙ্গ, এটা একটা মেডিকেল টার্ম। গোনাড মানে জননাঙ্গ, তাহলে গোনাডোট্রপিন হরমোন, তার মানে এটা হচ্ছে জননাঙ্গকে কন্ট্রোল করতেছে, অর্থাৎ এটা কি করতেছে? তাহলে এই হরমোনটা জননাঙ্গের হচ্ছে পরিণতি ঘটাচ্ছে। আচ্ছা, আর লাস্টের হরমোনটা হচ্ছে তোমার কর্পোরা কার্ডিয়াকা, এখান থেকে গ্রোথ হরমোন ক্ষরণ করে। এবং আমি বলেই দিছি যে 4টার মধ্যে প্রথম 3টা হচ্ছে রূপান্তরে ভূমিকা রাখতেছে, আর 4 নম্বর যে গ্রন্থির যে হরমোনটা, এটা কিন্তু রূপান্তরে কোনো ভূমিকা নেই, অর্থাৎ গ্রোথ হরমোনের রূপান্তরে কোনো ভূমিকা নেই, এটা জাস্ট হচ্ছে বডির আকার আকৃতি বৃদ্ধিতে সাহায্য করতেছে। গ্রোথ মানে তো বুঝতেছে, গ্রোথ করতেছে। ঠিক আছে,
তাহলে এই হচ্ছে তোমার কাহিনী আর কি। তাহলে একবারে ইজি। তাহলে এখন আসো আমরা একটু দেখি যে কোনটা কোথায় অবস্থান করে। ঠিক আছে, কোনটা কোথায় অবস্থান করে, এই যে দেখো, এই যে দেখছো, এই যে এটা হচ্ছে মস্তিষ্ক। তাহলে এটার মধ্যে হচ্ছে তোমার ইন্টারসেরেব্রাল হচ্ছে তোমার ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ হচ্ছে তোমার এই যে মস্তিষ্কে অবস্থান করতেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি। এই প্রোথোরাসিক গ্রন্থি হচ্ছে অগ্রবক্ষে অবস্থান করতেছে। আর তারপরে দেখো কর্পোরা কার্ডিয়াকা, নাম শুনে বুঝতেছে এটা কার্ডিয়াক বা হৃদযন্ত্রের হচ্ছে তোমার দুই পাশে হচ্ছে অবস্থান করতেছে। আর লাস্টেরটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। ঠিক আছে, কর্পোরা অ্যালাটা থেকে কিন্তু এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যে কর্পোরা অ্যালাটা থেকে বা কোন কোন গ্রন্থি থেকে হচ্ছে জুবেনাইল হরমোন ক্ষরণ হয়। অ্যান্সার হচ্ছে কর্পোরা অ্যালাটা থেকে। ঠিক আছে, এবং এটা কোন দশায় ক্ষরণ হয়? নিম্ফ দশায় ক্ষরণ হয়। এটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে নিম্ফ বৈশিষ্ট্যটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং নিম্ফ দশাটাকে দীর্ঘায়িত করে। ঠিক আছে, তো এইগুলো কাহিনী। তাহলে ঘাসফড়িং হচ্ছে শেষ। তাহলে তোমাদেরকে আবার মনে করায় দেই, এই যে অসাধারণ যে অ্যানিমেশন দিয়ে তোমরা যে ক্লাসগুলো দেখতেছো, ফিল করে যে বায়োলজি পড়তে পারতেছো, এরকম চমৎকার চমৎকার ক্লাসগুলো তোমরা দেখতে চাইলে ডিএমসি স্টেশন নামক হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে যেয়ে এখানে ন্যানো বায়োলজি কোর্স নামে একটা প্লেলিস্ট আছে। এই ইউটিউব চ্যানেলে যে তোমরা যদি প্লেলিস্ট সার্চ করো তাহলে দেখবা ন্যানো বায়োলজি ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে তোমাদের এরকম বায়োলজির শর্ট সিলেবাস A to Z অ্যানিমেশন দিয়ে ফিল করে সুন্দর করে সাজানো আছে। আর বাংলাদেশের অনলাইন জগতে আমরাই কিন্তু সবচেয়ে কম সময়ে সবচেয়ে ডিটেলস A to Z ফুল কাভার করছি। অর্থাৎ আমাদের ক্লাস ডিউরেশন কিন্তু অনেক কম, 3 থেকে 4 ঘন্টা। বাট তুমি 3-4 ঘন্টার ক্লাস করলে দেখবা যে অন্য যে প্লেলিস্টগুলো 8-10-12 ঘন্টায় যা পড়াইছে, আমাদের 3-4 ঘন্টার প্লেলিস্টে সব A to Z তার থেকেও ডিটেলস পড়ানো হয়েছে। এবং এগুলো পড়লে বইয়ের আর কোনো টপিক তোমার বাদ নাই। আর এমনভাবে পড়ানো হয়েছে যে একজন ফ্রেশারও A to Z তার বেসিক ক্লিয়ার হবে, একাডেমিক পারপাস সার্ভ হবে, তার অ্যাডমিশন পারপাসও কিন্তু সার্ভ হয়ে যাবে। সো এবং এই জিনিসগুলো কিন্তু একবারে ফ্রিতেই দিচ্ছে। এটা কিন্তু সারা বাংলাদেশের জন্য একটা অমূল্য রত্ন। সো এই ক্লাসগুলো সবাই সবার সাথে হচ্ছে ধুমায়া হচ্ছে শেয়ার করো, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে ধুমায়া হচ্ছে শেয়ার করো। আর আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখো যে এই জিনিসগুলো যত শেয়ার করবা তত বেশি কিন্তু আমি মোটিভেটেড হই। সো তোমরা যত শেয়ার করবে আমি তত বেশি মোটিভেটেড হই, এরকম আরও জোস জিনিস কিন্তু তোমাদের সবার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, সো অবশ্যই তোমরা হচ্ছে শেয়ার করো। আর লাস্টে হচ্ছে আমাদের এটা হচ্ছে অফিসিয়াল ফেসবুক গ্রুপ। অবশ্যই অফিসিয়াল ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা ক্লাসগুলোর হচ্ছে নোট জমা দিও। ঠিক আছে, অবশ্যই তোমরা ক্লাসের নোট জমা দিও, তোমাদের নাম সহ ক্লাসের ইউটিউবের লিঙ্ক সহ ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপটাতে হচ্ছে নোট জমা দিব অবশ্যই। ওকে, আর আমাদের দুইটা কোর্স হচ্ছে রানিং আছে। একটা হচ্ছে প্রয়াস 2.0, এটা হচ্ছে এইচএসসি 22 এবং 21-এর সেকেন্ড টাইমারদের মেডিকেল অ্যাডমিশন কোর্স। আর সুব্রতা 1.0, এটা হলো এইচএসসি 23-এর একাডেমিক এবং প্রি মেডিকেল বায়োলজি কোর্স। এই দুইটা কোর্সেই হচ্ছে যে তোমার পার্সোনাল মেন্টরিং থাকতেছে, অসাধারণ ক্লাস থাকতেছে, অনলাইন অফলাইন এক্সাম থাকতেছে। তো সেই জিনিসগুলো তোমরা ডিটেলসে জানার জন্য একটু কষ্ট করে হচ্ছে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো। ইউটিউব এবং ফেসবুক দুইটারই ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবের প্রথম কমেন্টে দেখবা যে আমি কমেন্টও হচ্ছে যে লিঙ্ক দিয়ে রাখছি। অবশ্যই কোর্সগুলো এনরোল করো, তোমাদের জন্য কিন্তু একটা সেরা কোর্স হতে যাচ্ছে। ঠিক আছে, তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে কিন্তু আবার আমাদের দেখা হচ্ছে। আর যাওয়ার আগে লাস্ট আর একটা কথা, যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন। যারা যারা এখনও এই পেজটাতে ফলো দাও নাই, নোটিফিকেশন অন করে রাখো না, অবশ্যই ফলো এবং নোটিফিকেশন অন করে রাখো। কারণ হচ্ছে আমাদের যত লাইভ ক্লাস হয়, যত ধরনের সাজেশন হয়, এইচএসসি সাজেশন, অ্যাডমিশনের সাজেশন, সব কিছু গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজেই কিন্তু আমরা দিই। সো অবশ্যই সেইটা ফলো দিয়ে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখো, তাহলে তোমাদের জন্য বেস্ট হবে। তো সবাই ভালো থাকো, আর আমাদের এই ক্লাসগুলোর কথা কিন্তু সব ফ্রেন্ডদের সাথে হচ্ছে শেয়ার করো। আল্লাহ হাফেজ, আসসালাম।